আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবার জন্য ওয়েলকাম সালাম। আমি সুস্থ কিনা? উম আগের থেকে ভালো, পুরোপুরি সুস্থ না। কাশি আছে এখন পর্যন্ত, জ্বর নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সবকিছু মিলে ভালো, আলহামদুলিল্লাহ। তো চলো আমরা শুরু করি। না, আমরা আজকে খুব সহজ তবে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। খুব সহজ এই কারণে বলছি, কারণ এটা পড়লে তুমি এমনিই বুঝবা, না বোঝার কিছু নাই। আর ইম্পর্টেন্ট এই জন্য বলছি যে এখান থেকে আমরা একাডেমিক পরীক্ষায় যেমন প্রশ্ন দেখি, প্যারালালি অ্যাডমিশনেও প্রচুর প্রশ্ন আসতে দেখি। সমস্ত ইউনিটে, সমস্ত ইউনিভার্সিটি গুলোতে দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন আছে, ঠিক না? তোমরা বিগত বছরের যদি বিভিন্ন ভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখো, তাহলে দেখবে এখান থেকে প্রশ্ন আছে। আর যদি একাডেমিক প্রশ্ন দেখো তা তো বটেই। ওই জন্য বললাম আর কি, অনেক ইম্পর্টেন্ট। আর সহজ বললাম এই কারণে যে তুমি পড়লে এটা বুঝবা, না বোঝার মতো কিছু না, এই জন্য বলছি সহজ। বুঝতে পারছো? এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া, 12 সালে এই বইটা বের হয়েছিল। আর বঙ্গবন্ধু 52 দিনগুলোর আমি কোনো লেখা লেখেননি, লিখছেন অসমাপ্ত আত্মজীবনী। অবশ্যই নামকরণটাও বঙ্গবন্ধু করেননি, নামকরণ করেছে বঙ্গবন্ধুর মেয়ে শেখ রেহানা। তো অসমাপ্ত আত্মজীবনী মানে কি? অসমাপ্ত আত্মজীবনী মানে হচ্ছে শেখ মুজিবুর রহমান যখন জেলে ছিলেন তখন তিনি তার আত্মজীবনী লেখা শুরু করছিলেন। এটা 67-68 সালের কথা। তো তখন উনি ওনার জীবনে লেখা শুরু করার পরে নিজের জীবনী কেউ যদি নিজে লিখে আর কি, এটাকে আত্মজীবনী বলে, ইংলিশে বলে অটোবায়োগ্রাফি। তো ওনার জন্ম 1920 সালে। 20 সাল থেকে শুরু করে 55 সাল পর্যন্ত তার জীবনে কি ঘটছে এগুলো তিনি লিখতে পারছেন। এরপরে তিনি আর লিখতে পারেন নাই মানে হচ্ছে 68 সালের যে মামলা ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আগরতলা মামলা, ওই মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার দেখায়, মানে আগের মামলা থেকে জামিন দিয়ে আবার ওই মামলায় গ্রেফতার দেখায় ঢাকা সেনানিবাসে ওনাকে নিয়ে আবার বন্দি করা হয় ঢাকা সেন্ট্রাল জেল থেকে। তো এরপর ওনার লেখালেখি উনি স্টপ করে রাখেন, লিখতে পারেন না, লিখতে দেয়া হয়নি। নইলে উনি ওনার জীবনের শেষ দিনের ঘটনাও লিখতে পারতেন। ধরো এখন আজকে কত, 2024 সাল, 31 তারিখ মে মাসের। এখন ধরো আমি লেখা শুরু করলাম আমার লাইফের, আমার নিজের কাহিনী। তো আমি ধরো বেশ কতদিন ধরে লিখতেছি। এখন আজ পর্যন্ত, এই আজকের ডেট পর্যন্ত আমি আমার জীবনে ক্লাস 10-এ পড়া পর্যন্ত কি হয়েছে ওই পর্যন্ত লিখছি। যদিও গতকাল পর্যন্ত লেখার সুযোগ ছিল, বাট লেখা হয়ে ওঠে না আর কি। 10-এ ওঠার পরে আমি আমার জীবনে কি ঘটছে আমি লেখা সেটা পর্যন্ত লিখছি, তারপর লেখা বন্ধ হয়ে গেছে। কিন্তু লেখার সুযোগ ছিল, লেখা হয় নাই। ব্যাপারটা এমন আর কি। বঙ্গবন্ধু লিখছেন 67-68 সালে, এটা ঠিক। 66 সাল থেকে 68 সাল পর্যন্ত যে লম্বা সময়টা, 69-এর গণঅভ্যুত্থানের সময় তিনি যে মুক্ত হইলেন, বেশ লম্বা সময় তিনি জেলে ছিলেন, ওই সময় এটা লেখা। কিন্তু লিখতে পারছেন ওনার জীবনে 55 সাল পর্যন্ত, 1955 সাল পর্যন্ত কি কি ঘটছে সেই ঘটনাগুলো। তো যেহেতু পরবর্তীতে আবার বঙ্গবন্ধু 75 সালের 15 আগস্ট নিহত হন, তো মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী ঘটনাও লেখার সুযোগ ছিল, লেখা হয়ে ওঠে নাই। তাহলে আত্মজীবনী এটা পরিপূর্ণতা লাভ করে নাই, অসমাপ্ত অবস্থায় আছে। বুঝতে পারছো? 12 সালে যখন এগুলোকে প্রকাশ করা হয় তখন নামকরণ করা হয় অসমাপ্ত আত্মজীবনী, এবং এটা ইংলিশে হচ্ছে তোমার দ্য আনফিনিশড মেমোয়ার্স। তো কেন অসমাপ্ত আত্মজীবনী, এবং এই আত্মজীবনীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত এই ঘটনাগুলো স্থান পাইছে একটু বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাই দাও তো সবাই, একটু জানাই দাও ঘটনাগুলো ধরতে পারছো কিনা। এভরিবডি? আচ্ছা, তো যেহেতু কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1920 সাল থেকে 1955 সাল পর্যন্ত আছে ওই বইতে। ওই বইতে 1920 সাল থেকে 1955 সাল পর্যন্ত ঘটনা আছে। আর তোমরা এখানে যে অংশটা পড়বা সেটা হলো 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালে যখন ভাষা আন্দোলন হচ্ছিল তখন বঙ্গবন্ধুর জীবনের যে এক্সপিরিয়েন্স গুলো ওইগুলো নিয়ে তোমরা এখন এখানে জানতে পারবা আর কি। এখানে জানতে পারবো 52 সালের। তো এখানে স্থান পাইছে তাহলে কত সাল থেকে?
1920 সাল থেকে 1955 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনে কি হয়েছে এই সমস্ত ঘটনা এই বইতে আছে, যদি বইটা পড়ো আর কি, মূল বইটা। আর যেহেতু 55 সাল পর্যন্ত ঘটনা আছে, তাহলে 52 সালের ঘটনাও আছে, যখন ভাষা আন্দোলন হচ্ছিল। তো ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন, তার সাথে কি কি ঘটছে, এই জায়গাগুলো তোমরা এখানে জানতে পারবা। ওই বই থেকে এইটুক কাট করে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টারমিডিয়েটে। এবার বুঝছো কিনা বলো, বিকাশ বা আর যারা বুঝতেছি না। মুন্না, ভালো আছি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। বুঝে গেছে সবাই? এবার ক্লিয়ার? ডান? আচ্ছা লাইলা, আমি সুস্থ, আগের থেকে অনেক ভালো। আচ্ছা, তাহলে আমরা চলো পরবর্তী অংশ নিয়ে কথা বলি। মেহেদি, ঠিক আছে, ধন্যবাদ। বঙ্গবন্ধুর জন্ম মৃত্যু 17 মার্চ 1920, 15 আগস্ট 1975। তাহলে চলো পরের অংশে চলে যাব আমরা ইনশাল্লাহ। লেখক পরিচিতি, হ্যাঁ, বঙ্গবন্ধু সম্পর্কে একটু জানবো, যদিও ম্যাক্সিমাম ইনফরমেশন তোমাদের জানা। 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়ায় ওনার জন্ম। আর পিতা শেখ লুৎফর রহমান, মাতা সারা খাতুন। এরপরে শিক্ষা জীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়ছেন, ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করছেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদান। এখন প্রশ্ন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ কি? হ্যাঁ, একটু কঠিন জিনিস বললেই দেখা যায় তোমাদের মধ্যে বিস্তর মাথা ঘামানো শুরু হয়ে যায় আর কি, মানে আর বুঝতে পারো না। বুঝতে না পারার কারণ আছে, বুঝতে না পারার কারণ হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে ফাঁকি দিছো নিজেদেরকে। তোমরা তোমাদের পরীক্ষার যে বই, স্কুল কলেজের যে পাঠ্য বই, এর বাইরে আর পড়াশোনা করো নাই। এবং এর বাইরে পড়াশোনা না করার কারণে যে গ্যাপ গুলো তৈরি হয়েছে, পরবর্তীতে এগুলো তোমাদেরকে মারাত্মকভাবে ভোগাবে, নিশ্চিত থাকো। আসো, বাঙালির জাতীয়তাবাদ কি আমরা একটু বুঝি। বাঙালি জাতীয়তাবাদ, এখন জাতীয়তাবাদ বোঝার জন্য তোমাকে বুঝতে হবে জাতি কাকে বলে, এটা বুঝতে হবে আগে। জাতি বুঝলে তুমি জাতীয়তাবাদ বুঝবা, আর জাতীয়তাবাদ বুঝলে তুমি বাঙালি জাতীয়তাবাদ বুঝবা। আসো, জাতি বা নেশন সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই। নেশন একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। মাল্টি ডাইমেনশনাল মানে হচ্ছে এটাকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি চাইলে ডিফাইন করতে পারবা। সেটা কিরকম? ধরো, যদি আমি নেশন বা জাতি কথাটাকে ধর্মের দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকে পার্টিকুলার এক একটা আলাদা জাতি। সমস্ত মুসলমান একটা জাতি। এখন দেখো, মুসলমানের বংশধারা তুমি যদি হিসাব করো, আমরা বাঙালি যারা, আমাদের শরীর বৃত্তীয় গঠন একরকম, আরবের মুসলমানদের আরেক রকম, ইন্দোনেশিয়ার মুসলমানদের আবার আরেক রকম, ইথিওপিয়া তানজানিয়ার মুসলমানদের শারীরিক গঠন আবার আরেক রকম। অর্থাৎ বংশগত পরিচয় তুমি যদি দেখো, নৃতাত্ত্বিক ভাবে যদি ব্যাখ্যা করো, তাহলে দেখবা এটা পার্টিকুলার, এক একজনের সাথে এক একজনটা মিলতেছে না। কিন্তু ধর্মীয় সেন্সে, উম্মাহ, মুসলিম উম্মাহ, এই সেন্সে তুমি যদি ধরো, পৃথিবীর যেখানে সে থাকুক না কেন, তার গাত্র বর্ণ দেখতে সে যেমনই হোক না কেন, সে একটা জাতি। তাহলে ধর্মীয় সেন্সে সব মুসলমান একটা জাতি, তাহলে সব হিন্দু একটা জাতি। আমাদের বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু যারা জাতিতাত্ত্বিক বা শরীরবৃত্তীয় ভাবে যারা বাঙালি, আবার মহারাষ্ট্রের, আবার পাঞ্জাবি, আবার শিখ, ধর্মীয় দিক থেকে তুমি যদি দেখো, মানে সব হিন্দু, বাংলাদেশের হিন্দুরাও হিন্দু, আবার মহারাষ্ট্রের হিন্দুরাও হিন্দু, কিন্তু শরীরের পরিচয় বা গঠন কিন্তু আলাদা। তারা ধর্মীয় সেন্সে সবাই হিন্দু, তার একটা জাতি। এমনকি অনেক বিদেশি এখন অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করতেছে, ইউরোপ আমেরিকার লোকজন, তারাও হিন্দু, তার ধর্মীয় সেন্সে এটা আরেকটা জাতি। পৃথিবীর সব খ্রিস্টান, আমাদের বাংলাদেশের জাতিতাত্ত্বিক ভাবে বাঙালি, ধর্মীয় ভাবে খ্রিস্টান অনেক মানুষ আছে। তো সে আবার আমেরিকার খ্রিস্টানের সাথে তার ধর্মীয় চেতনা একটা জাতি। তাহলে দেখো, ধর্মীয় সেন্সে জাতি হয়, এটা একটা সেন্স, এটা একটা ডাইমেনশন জাতি তোমার তৈরি করার ক্ষেত্রে। আবার তুমি যদি নৃতাত্ত্বিক দিক থেকে দেখো, নৃতত্ত্ব মানে শরীর কিভাবে তৈরি হয়েছে, সোজা কথা, শারীরিক গঠন। তো শারীরিক গঠন দেখলে পশ্চিমবঙ্গের হিন্দুরা আর বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা, আমাদের শরীর বৃত্তীয় গঠন কিন্তু একরকম, বডি স্ট্রাকচার সেম, কিন্তু ধর্ম আবার আলাদা।
এখন শরীরবৃত্তীয় গঠন ধরলে আমরা বাঙালি জাতি, এই সেন্সে আমরা বলতে পারি অনার্য অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে উদ্ভূত আরো অনেকগুলো জাতিগোষ্ঠী মিলে একটা নতুন জাতি হয়েছে, সেটার নাম বাঙালি। পৃথিবীর সব নিগ্রো, হয়তো তাদের ধর্ম আলাদা, কেউ খ্রিস্টান, কেউ আবার ধরো হচ্ছে কোনো লোকাল ধর্ম পালন করে, কেউ মুসলমান, কিন্তু শরীর আবার তাদের একরকম, তারা সবাই কালো, তারা নিগ্রো। তো শরীরবৃত্তীয় গঠনের দিক থেকে সমগ্র নিগ্রোর একটা জাতি, সমগ্র চাইনিজের একটা জাতি। এখন সব চাইনিজরা কি চীনে বসবাস করে? না, শরীরবৃত্তীয় গঠন তুমি যদি দেখো, চীনে এমন আছে, মঙ্গোলিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, তাদের বংশধর আমাদের বাংলাদেশের চাকমারা, ঠিক না? কিন্তু তুমি যদি শরীরের গঠন বিবেচনা করো, তারা সবাই একটা জাতি। কিন্তু তারা দেখো এক একজন এক এক দেশে আছে, এক একজন এক এক ধর্মে বিশ্বাস করে, কিন্তু শরীর হিসাব করলে তারা একটা জাতি। আবার তুমি যদি রাজনৈতিক কনসেপ্ট দেখো, ন্যাশন স্টেট যেটাকে বলে, হ্যাঁ, জাতিতাত্ত্বিক রাষ্ট্র, যদি তুমি রাজনৈতিক প্রেক্ষাপটে তুমি যদি চিন্তা করো, এখানে কাজ করবে হচ্ছে চেতনা। এখানে কি কাজ করবে? এখানে চেতনা কাজ করবে। তো চেতনাগত দিক থেকে তখন তাদেরকে জাতি বলা যাবে। সেটা কিরকম? ফর এক্সাম্পল, আমেরিকায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ গিয়ে থাকে। বাংলাদেশের লোক আছে, আমেরিকার কার্ডধারী, পাসপোর্ট আছে তাদের। ঠিক ইউরোপের লোক আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে। তো তারা দেখো আবার নিজেদেরকে মার্কিন বলতেছে, তারা নিজেদেরকে আমেরিকান বলতেছে। হ্যাঁ, তারা নিজেদেরকে বলতেছে আমেরিকান। এটা কোন কনসেপ্ট তাইলে? সবাই যে আমেরিকান পরিচয় যে বহন করে। বা বাংলাদেশে আমরা যদি খেয়াল করি, আমরা হিন্দু এবং মুসলমান ধর্মীয় ভাবে দুইটা আলাদা সম্প্রদায়, আমাদের ধর্মীয় বিশ্বাস এবং কার্যকলাপ আলাদা। আর আমরা বলতেছি সাংবিধানিক ভাবে আমরা বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী, বা আমরা একটা জাতি। বা ইন্ডিয়াতে দেখো, বিভিন্ন রকমের শরীরের গঠনের মানুষ আছে, এক একটা এক এক রকম দেখতে, বাট সবাই তারা ভারতীয়। এমনকি ধর্মীয় দিক তুমি যদি দেখো, প্রচুর ধর্ম আছে ইন্ডিয়াতে, ঠিক না? প্রচুর শরীরের গঠনের মানুষ এবং প্রচুর ধর্ম। বাট রাজনৈতিক কনসেপ্টে তুমি যদি হিসাব কিতাব করো, তাহলে তারা আবার আরেকটা জাতি, সবাই ভারতীয়। এটা হচ্ছে রাজনৈতিক কনসেপ্ট, এখানে চেতনা কাজ করে। এটা কিভাবে হয়? এটা হওয়ার উপায় হচ্ছে, কোন একটা নির্দিষ্ট ভূখণ্ডে যদি দীর্ঘকাল ধরে কিছু মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে যদি কিছু কমন মিল থাকে, ভাষা, চেতনা, খাদ্যাভ্যাস, রীতিনীতি, সামাজিক ঐক্য, প্রথা, এসব জায়গায় তাদের মধ্যে যদি কিছু কমন মিল থাকে এবং তারা যদি একসাথে থাকার ইচ্ছা পোষণ করে, তখন তারা একটা জাতি হয়। রাজনৈতিক কনসেপ্ট এটা। বাংলাদেশের কালচারে তুমি দেখো, আমরা হিন্দু মুসলমান ধর্মের দিক থেকে আলাদা হলেও আমাদের ভাষা সেম, আমাদের শরীরবৃত্তীয় গঠন একরকম, আমাদের সামাজিক রীতিনীতি, সিস্টেম, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ খুবই কাছাকাছি আমাদের। এবং আমরা বলছি যে ধর্ম আলাদা হলেও বাকি প্রচুর জায়গা আমাদের মিল আছে, এবং আমরা একসাথে ছিলাম, আছি, থাকতে চাই। এই যে আমাদের মধ্যে একটা ঐক্যের বন্ধন, এটা আমাদের মধ্যে একটা জাতিতাত্ত্বিক চেতনা তৈরি করছে। এটার নামই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। প্রথমত, এই কমন মিল থাকার কারণে আমরা একসাথে থাকতে চাইছি, দ্যাট ইজ ওয়াই আমরা একটা জাতি। আর জাতি যে আইডিয়াকে বিশ্বাস করে, সেই আইডিয়ার নাম জাতীয়তাবাদ। বুঝতে পারছো? জাতীয়তাবাদ মূলত দেখা যায় না, এটা একটা আইডিয়া বা আইডিওলজি, যেটা ধরা যায় না। আমরা বাংলাদেশের মানুষ যে আইডিওলজিতে বিশ্বাস করি, সেই আইডিওলজি মানে হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। তাহলে নেশন কিছু সংঘবদ্ধ মানুষ, আর তাদের বিশ্বাস বা আইডিওলজির নাম হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। তাহলে বাঙালি জাতীয়তাবাদ কি? বাঙালি জাতীয়তাবাদ হলো আমরা যারা বাংলাদেশের বাঙালি, আমরা যে ঐক্য বা চেতনায় বিশ্বাস করি, একসাথে ছিলাম, আছে, থাকবো, থাকতে চাই, সে বিশ্বাসকে বলছি আমরা বাঙালি জাতীয়তাবাদ। বুঝছো কিনা? এটুকু বুঝছো কিনা বলো? বাংলা প্রথম পত্রের জন্য কোন বই ভালো হবে? তোমার বোর্ড বই, এরপর আবার কি বই? ক্লিয়ার? ঐতিহ্য বলছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের মানসিক অবস্থা। হ্যাঁ, একটা মানসিক অবস্থা, একটা আইডিওলজি বা একটা বিশ্বাস বা একটা চেতনা বা একটা ধারণা। ওকে, তোমরা একটু পড়াশোনা করবা, তোমাদের একাডেমিক বইয়ের বাইরে প্রচুর পড়বা। পড়লে এই জায়গাগুলো তোমাদের মধ্যে প্রপারলি তৈরি হবে। বোর্ড বই বাদে আবার কি বই আছে? কোনো গাইড টাইড পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা পরের অংশ নিয়ে কথাবার্তা বলি। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনা, তার অবদান অপরিসীম। অর্থাৎ আমরা যে বাঙালি, আমাদের মধ্যে যে একটা জাতীয়তাবাদী বন্ধন আছে, এই বন্ডেজ আমরা ফিল করছি 1952 সালে প্রথমবার। কারণ এর আগে আমাদের মধ্যে এত ঐক্য তৈরি হয় নাই, যেটা ভাষার প্রশ্নে তৈরি হয়েছিল। আমাদের বুকে যখন গুলি চলছে, তখন আমরা বুঝতে পারছি, আরে
আমরা হিন্দু হইলেও বাংলাকেই চাই, মুসলিম হইলেও বাংলাকেই চাই, তাহলে তো আমাদের মধ্যে কমন মিল অনেক। এই যে জাতীয়তাবাদের ভিত্তি তৈরি হওয়া শুরু, এই জন্য 52 ভাষা আন্দোলনকে বলা হয়, 52 ভাষা আন্দোলনকে বলা হয় বাঙালির প্রথম জাতীয়তাবাদী আন্দোলন। এরপরে 56 সালে মন্ত্রিসভা থেকে ত্যাগ করছেন, এগুলা মানে ওনার আত্মজীবনীর ঘটনা। উনি হচ্ছে বা আমাদের যে স্বায়ত্ত শাসনের দাবি 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা। এটাকে আমাদের বাঙালি জাতির তোমার মুক্তির দলিল বলা হয়। বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফা দাবি উত্থাপন করে এক সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন। 1966 সালের ঘটনা, তাই না? তারপরে আসো কারাবরণ, জেল খাটছেন উনি প্রচুর। 48 সালে 10 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় 11 মার্চ ধর্মঘট পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ধর্মঘটে পিকেটিং এর সময় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ওই ধর্মঘট সফল করার জন্য তিনি রাস্তায় ছিলেন এবং তখন তাকে অ্যারেস্ট করা হয় আর কি। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। বহুবার মানে সোজা কথায় বুঝাই দিই তোমাকে। 1947-এ পাকিস্তান হয়, এরপরে 1971 সালে মুক্তিযুদ্ধ, মাঝখানে এই 23-24 বছরের জার্নি, তাই না? বঙ্গবন্ধু জেলে ছিলেন হচ্ছে 4682 দিন। 4682 দিন তুমি যদি এবারে বছর এবং মাসে বের করতে চাও, তাহলে তুমি দেখবা এটা 12 বছর 8 মাসের মতো, তাহলে প্রায় 13 বছর। আমি যদি রেখে 24 বছরে যাই, রাউন্ড ফিগার, পুরোপুরি 24 বছর না, দেখতেই পাচ্ছ আমি গেলাম 24 বছর। তো পাকিস্তানের এই 24 বছরের রক্তাক্ত জার্নিতে শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন 4682 দিন, মানে 12 বছর 8 মাস। 4682 দিনের মধ্যে উনি 7 দিন জেলে ছিলেন ব্রিটিশ পিরিয়ডে, 1938 সালে, 7 দিন মাত্র। তাহলে 4682 থেকে 7 বাদ দিলে কত হয়? 4675, তাই না? তো যাই হোক, যদি সহজ করে বলি, 24 বছরের পাকিস্তানের হিস্ট্রিতে শেখ মুজিবুর রহমান প্রায় 13 বছর জেলে কাটাইছেন। এবার বুঝছো কি বুঝো নাই বলো? পিকেটিং মানে কি? পিকেটিং মানে হচ্ছে তুমি হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে মিছিল করতেছো হরতালের পক্ষে, এটাই পিকেটিং। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? বুঝছো? আচ্ছা, এরপরে আসো বঙ্গবন্ধু উপাধি লাভ। স্বাধীনতা আন্দোলনের সূচনা লগ্নে 69 সালের 23শে ফেব্রুয়ারি তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। তার আগে একটু ঘটনা আছে। 68 সালে বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, এটার নাম আগরতলা মামলা। পাকিস্তানিরা বলে আগরতলা ষড়যন্ত্র মামলা, আমরা বলি আগরতলা পরিকল্পনা মামলা। ঘটনা সত্য। বঙ্গবন্ধু সহ 35 জনের বিপক্ষে অভিযোগ আনা হয় যে তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তানকে একটা সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে আলাদা রাষ্ট্র করতে চায়, ভেঙে ফেলতে চায়, এবং এজন্য ভারত সরকারের সাহায্য চাইছে তারা। শেখ মুজিবুর রহমান নিজে দুবার আগরতলা গিয়েছেন, তার প্রতিনিধি পাঠাইছেন যে আমরা যদি স্বাধীনতার ঘোষণা দিই, পাকিস্তান আমাদেরকে তখন হামলা করতে পারে। সো এই সেন্সে আপনারা আমাদেরকে হেল্প করবেন যাতে করে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে ট্যাকল করতে পারি। আর ধরো ভারত যদি আকাশ সীমা নিষিদ্ধ করে দেয়, তাহলে তারা বিমান নিয়ে আমাদেরকে আর কিছু হামলা করতে পারবে না, জলসীমা নিষিদ্ধ করলে তারা আসতে পারবে না। আর আমাদের পূর্ব পাকিস্তানে যত পশ্চিম পাকিস্তানের লোক থাকবে আমরা তাদেরকে আটকায় রাখবো। আমরা স্বাধীনতার ঘোষণা দিয়ে যদি টিকে যাই, তাহলে আমরা পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলাইলাম। কারণ তাদের সাথে আমাদের বনিবনা হচ্ছিল না। 47-এ দেশ হওয়ার পর থেকেই তো ভাষাগত প্রশ্নে ঝামেলা হয়েছে। 52-তে আমাদের বুকে তারা গুলিও চালাইছে। তারপরে 54 যুক্ত ফ্রন্ট, 56 সালে শাসনতন্ত্র আন্দোলন, 62 সালের শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, কত রক্তাক্ত হিস্ট্রি, তাই না? তো বঙ্গবন্ধু এই পরিকল্পনা করছেন, এটা সত্য কথা, এটা মিথ্যা না। তো কোনো মানুষ যদি কারোর জন্য কোনো কিছু করে, তো এক দলের কাছে সে হিরো হবে, এক দলের কাছে সে ভিলেন হবে, সিম্পল। তা আমাদের কাছে তিনি হিরো, পশ্চিম পাকিস্তানের কাছে তিনি ভিলেন, বুঝতেই পারতেছো? তো 35 জনকে আসামি করে মামলা দিয়ে দেওয়া হয় 1968 সালের শুরুর দিকে, জানুয়ারি, কোথাও 17 জানুয়ারি, কোথাও 18 জানুয়ারি পাওয়া যায়। তো সহজ কথা হচ্ছে জানুয়ারিতে মামলাটা হয়। মামলা হলে বঙ্গবন্ধু তখন অন্য মামলায় অলরেডি জেলে ছিলেন, অলরেডি। এবং তাদের প্ল্যান ছিল বঙ্গবন্ধুকে কিভাবে ফাঁসাই দেওয়া যায় চিরতরে। তখনই আগরতলা পরিকল্পনার কথা ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে গেলে বঙ্গবন্ধুকে আসামি করে তারা মামলা দিয়ে দেয়, দিয়ে আগের মামলায় তারা জামিন দেয়। জামিন দিয়ে জেল গেট থেকে আবার এই আগরতলা মামলায় তাকে নতুন করে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে ওই সেন্ট্রাল জেলে আর না রেখে নিয়ে আসা হয়েছিল তোমার ঢাকা সেনানিবাসে। সেনানিবাসে নিয়ে আসা ক্যান্টনমেন্টে বন্দি করে সেনা আইনে বিচার শুরু হয়।
সেনা আইনে বিচার করলে খুব দ্রুত ট্রাইব্যুনাল চলে, বিচার শেষ করা যায়। এবং টার্গেট ছিল যে জেলে বিচার আচার করে দ্রুত ফাঁসি দিয়ে শেখ মুজিবকে মেরে ফেলা হোক। বুঝতে পারছো কাহিনীটা? কারণ সে রাষ্ট্রদ্রোহী, দেশ ভাঙতে চাইছে, তো তারে মেরে ফেলো। এই টার্গেটে জেলে গোপন বিচার শুরু হয়। আর তখন বাইরে বিস্তর আন্দোলন। আন্দোলনের দুইটা ইস্যু, আগরতলা মামলায় যারা বন্দী তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর আইয়ুব খান অলরেডি 8-9 বছর ধরে জোর করে ক্ষমতায় বসে আছে, আইয়ুব খানকে ক্ষমতা ছাড়তে হবে। এই যে 68 সালে মামলা দায়ের, 68 সালে বঙ্গবন্ধুকে জেলে নিয়ে আবার সেনানিবাসে নিয়ে আসা, তারপরে সেনা আইনে বিচার চলা, এই পুরা 68 সালের আন্দোলনটাই 69 সালে গিয়ে খুব মারাত্মক আকার ধারণ করে, একদম ব্লাস্ট করে সারা বাংলাদেশে বলতে পারো। এবং ওই সময় যখন দেখলো বাইরে আন্দোলন, তখন পাকিস্তানের ভাবলো এত টাইম নেই, শেখ মুজিবকে গুলি করে মেরে দাও পেছন দিয়া। তোমরা যদি কারাগারে রোজ নামচা পড়ো এটা পাবে এই ঘটনাটা। তো তারা টার্গেট করলো যে সকালবেলা বিকালবেলা মুজিব হাঁটতে বের হয় জেলখানার ভিতরে, মানে সেনানিবাসে আর কি। তার সাথে 2জন সেন্ট্রি থাকে। তো পেছন থেকে শুট করা হবে, মেরে দিয়ে বলা হবে যে মুজিব পালাইতেছিল, আমরা বাধ্য হয়ে গুলি করছি। এবং সার্জেন্ট জহুরুল হক, যিনি আগরতলা মামলার আরেকজন আসামি, উনিও বন্দী ছিলেন পাশের আরেকটা সেলে। দুজনকে মারার পরিকল্পনা হয়। একজন পাকিস্তানি সোলজার এই ঘটনা জানতে পারে এবং গোপনে যায় শেখ মুজিবকে জানায় দেয় যে আপনাকে এইভাবে মারার ষড়যন্ত্র হয়েছে। তো বঙ্গবন্ধু বললেন যে এই খবরটা জহুরুল হককেও জানো, কারণ জহুরুল হককে মারা ষড়যন্ত্র হয়েছে সে বলছে। কিন্তু তারা যেহেতু রাজবন্দী, তাদের কাছে সহজে যাওয়া যায় না, এই জন্য জহুরুল হককে আর জানানো সম্ভব হয় নাই। পরের দিন সকালবেলা যখন বঙ্গবন্ধুকে এসে বলা হলো চলেন হাঁটতে বের হবেন, বঙ্গবন্ধু বলছে আমার শরীর ভালো না, বলুন যান নাই, বের হন নাই। আর জহুরুল হক জানতেন না, উনি বের হয়েছেন আর পেছন থেকে গুলি করে মেরে ফেলা হয়। এটা হলো তোমার 69 সালের ফেব্রুয়ারির ঘটনা। মেরে ফেলা হইলে কোনো আসামি রাষ্ট্রের কাছে বন্দী অবস্থায় তাকে বিনা বিচারে গুলি করে মারার তো বিধান নেই। এদিকে বাইরে আন্দোলন চলতেছে, শামসুজ্জোহা একজন রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, তাকে মেরে ফেলা হয়েছে তোমার বন্দুকের আগায় যে ছুরি থাকে বেয়নেট দিয়ে খুঁচায়া ওই আন্দোলনে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদকে মারা হয়েছে 24 জানুয়ারি, ইতিহাসের ছাত্র। তারপর নবকুমার ইনস্টিটিউট, যেটা তোমার এখন বকশীবাজারে, ওখানকার একটা ছেলে মতিউর, তাকে মারা হয়েছে। মানে সারা বাংলাদেশে তো গুলি চলছেই, বুদ্ধিজীবী হত্যাও হয়েছে। আবার জেলের ভিতরে মেরে ফেলা হয়েছে সার্জেন্ট জহুরুল হককে, মানে একটা মেসাকার অবস্থা। ওই সময় আন্দোলন এত বেশি তীব্র ছিল যে 69 সালের 23 ফেব্রুয়ারি উনি বঙ্গবন্ধু উপাধি পান। এর আগের দিন আর কি 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সহ সবাইকে আগরতলা মামলা প্রত্যাহার করে মুক্তি দিয়ে দেয়া হয়। মানে আইয়ুব সরকার এত বেশি চাপে পড়ে, যারা জেলখানায় প্রহসনের বিচার করে ফাঁসিতে ঝুলানোর মতো সিদ্ধান্ত নিছে, একজনকে গুলি করে মেরেও ফেলাইছে, তারা চাপে পড়ে মামলা প্রত্যাহার করে সবাইকে মুক্ত করে দেয় 22 তারিখে। আর পরের দিন রেসকোর্স ময়দানে, এখন যেটা সোহরাওয়ার্দী উদ্যান, ওইখানেই মানে 23 ফেব্রুয়ারি 69 সাল বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় শেখ মুজিবুর রহমানকে। এই ঘটনা তোমরা জানো। আর আমি পেছনের হিস্ট্রিটা বললাম, একটা বছর কি ছিল। তোমরা কি ধরতে পারছো আমার কথাগুলো, নাকি বেশি কঠিন হয়ে গেছে? এগুলো তোমাদের পড়তে হবে এই কদিন পরেই, অ্যাডমিশনের সময় পড়তে হবে। বিকাশ, ইংরেজি পরীক্ষা কি আজকে হয়েছে? আমি নাকি আজকে নাই? তো ভাইয়া, এই প্রশ্নটা আমাকে করে লাভ কি বলো? তুমি তো আমার সাথে বাংলা ক্লাস করতে আসছো, তাই না? কোথায় কোন প্রশ্ন করতে হবে এটা শিখুনি? ক্লিয়ার কিনা বলো? ধরতে পারছো রিলেশনটা? ওকে। এরপরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন, এটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের কথা। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে দেশে ফিরলেন 72 সালের 10 জানুয়ারি, এরপরে কিভাবে বাংলাদেশকে তিনি গঠন করেছেন সেই হিস্ট্রি। ওকে। এরপরে আসো, 72 সালে জুরি করি পদকে ভূষিত হন, জাতিসংঘ থেকে পুরস্কার তিনি নিয়েছেন। এরপরে 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন তিনি বাংলা ভাষায় প্রথম ভাষণ দিয়ে বিশ্ব সভায় মর্যাদার আসনে বাংলাকে অধিষ্ঠিত করেন। এটা হচ্ছে তোমার জাতিসংঘের জুলিও কুরি পুরস্কার উনি 72 সালে পান, আর গ্রহণ করেছেন 1973 সালে, এটা মাথায় রেখো। আর এই ঘটনাটা
যে বছর ওই বছর বাংলাদেশ জাতিসংঘের মেম্বার হয়, মেম্বার হইলে তিনি ওই অধিবেশনে বাংলায় ভাষণ দেন। আর 75 সালের 15 আগস্ট তিনি নিহত হন। আনহা বলছে এটা কোন গল্প? আচ্ছা ভাইয়া, তুমি বলো তো, শেখ মুজিবুর রহমানের লেখা কি আছে তোমাদের বইতে? বলো। এরপরে ওনার কিছু অবদান আমরা সংক্ষেপে দেখব। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান: উনি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, মানে প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা। জাতির পিতা কোন সেন্সে বলো? রাজনৈতিক সেন্সে না। আমি যতক্ষণ ধরে তোমাদেরকে যেটা ব্যাখ্যা করে আসছিলাম, অনেক সময় আমাদের দেশে একটা কথা থাকে যে মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে শেখ মুজিবের নাম কি করে আসে? তো মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ঠিক কথা, এখানে তো কোনো ভুল নাই। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয় এই সেন্সে না, এটা বলা হয় রাজনৈতিক সেন্সে। একটা জাতি গোষ্ঠী তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি কাজ করছেন, এই সেন্সে বাঙালি জাতি। যে সেন্সে রাজনৈতিক ডাইমেনশনের সেন্স তোমাদেরকে ভাই ব্যাখ্যা করে আসলাম কিছুক্ষণ আগে, কিভাবে ভারতীয়রা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন শরীরের হওয়ার পরেও একটা জাতি, কিভাবে আমেরিকানরা একটা জাতি, ওই সেন্সে বাঙালি জাতি ওই সেন্সে বলা হয়। আর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা পৃথিবীর যে কোনো দেশের মুসলমান, সে নিগ্রো হোক, আমার মতো বাঙালি হোক, আর একজন ইউরোপীয় মুসলিম হোক, হোয়াট এভার উম্মাহ, এই প্রশ্নে যদি আসো, তাহলে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওকে, দুটার আলাদা ব্যাখ্যা, দুটার আলাদা ডেফিনেশন এবং ডাইমেনশন, তাই না? ওকে, আচ্ছা, তারপরে আসো 70 সালে আওয়ামী লীগের বিজয়, এটা কমন ইনফরমেশন। এরপরে যখন 70 নির্বাচন হয়, পাকিস্তানের আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, তারপরে অসহযোগ এবং একটা সময় মুক্তিযুদ্ধ। বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ করার জন্য 71-এর 25শে মার্চ মধ্যরাতের পরে পাকিস্তানের বাহিনী বাঙালির অভিসংবাদী নেতাকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। 71 সালের 25শে মার্চ মধ্যরাতের পর, এটা প্রায় 2:30টার দিকের কথা, তার আগে বঙ্গবন্ধু 1টা 1:30টার দিকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তারপরে আসো এই যে, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, ওই ঘোষণাটা। এরপরে মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতি তাকে রাষ্ট্রপতি করে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনা করে, এটা মুজিবনগর সরকারের কথা বলছি আমরা। তো মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, এই প্রতিনিধিরা কারা? ওনারা কারা? ওনারা হচ্ছে 1970 সালে যারা নির্বাচিত হয়েছিল, 70-এর সাধারণ নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদে, তাদের নিয়ে, ওই নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার তৈরি করা হয়েছিল। তো মুজিবনগর সরকার কোনো বায়বীয় সরকার না, কোনো অবৈধ সরকারও না, একদম জাস্ট 100% ভ্যালিড গভর্নমেন্ট ছিল। ক্লিয়ার এবার? বুঝছো? আচ্ছা, এরপরে আসো বঙ্গবন্ধুর লেখা কিছু বই, সাহিত্যকর্ম, আমরা একটু 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 পরিচিত হই বইগুলোর সাথে। অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় 2012, 55 সাল পর্যন্ত ঘটনা আছে। কারাগারে রোজ নামচা 17 সালে প্রকাশিত হয়। 66 থেকে 68 সালের কারাগারের চিত্র, এটা পড়লে বঙ্গবন্ধু কখনো কখনো কিছু ফানি ঘটনাও লিখছে, মানে জেলখানার ভিতরে কি হয় আর কি। খুব কিছু কিছু ঘটনা তোমাকে খুব কষ্ট দিবে, আর কিছু কিছু ঘটনা তোমাকে একটু মানে হাসতেও বাধ্য করবে। কারণ কত রকমের, কত চোর বাটপার ছেচ্চর, কত ক্যাটাগরির মানুষের সাথে বঙ্গবন্ধুর জেলে দেখা হয়েছে, কথা হয়েছে, সেই এক্সপিরিয়েন্স গুলো এখানে আছে, কষ্টের কথাও আছে। ওকে, আর অসমাপ্ত আত্মজীবনীর কথা এতক্ষণ ধরে আমরা শুনলাম। আমার দেখা নয়া চীন, এটা 2020-এ প্রকাশিত হয়েছে। আর বঙ্গবন্ধু চীনে ভ্রমণ করতে গেছিলেন, সে চীন ভ্রমণের ইতিবৃত্ত আছে এই জায়গায়। বুঝছো এবার? ক্লিয়ার? তোমরা চাইলে এই বইগুলো পড়তে পারো, বইগুলো পড়তে পারো। আহ পড়লে তখনকার সময়ের পলিটিক্স এর অনেক বাস্তব অভিজ্ঞতার সাথে তোমরা পরিচিত হবা, অনেক বাস্তব অভিজ্ঞতা পাবা এই বইগুলোতে। এরপরে আসো আমরা অসমাপ্ত আত্মজীবনীর
যে অংশ তোমাদের আছে 52 দিনগুলো, সেটা নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি, কি বলো? এটাই হচ্ছে আমরা এখানে পাবো। অনশনরত অবস্থায় মৃত্যু আত্মশূন্য জেনে পিতামাতা স্ত্রী সন্তানদের নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা, এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতি হৃদয়স্পর্শী বিবরণ আমরা এখানে পাই। বঙ্গবন্ধু অনশন করেছিলেন, তাই না? আর পূর্ব কথা তখন তো তোমাদের বলছি অনেক কিছু। বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তুমি তোমার আত্মজীবনী লিখো, ওনার স্ত্রী বলছিলেন। তো উনি বললেন যে আমি এমন কি হয়েছি যে আমার আত্মজীবনী লিখবো, মানুষ পড়বে এটা? তো ওনার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, যাকে তিনি রেনু বলে ডাকতেন, উনি বলছেন না, এত কথা বলার দরকার না, তুমি লিখবা, যেটা তো বসেই থাকো, নাও খাতা কলম নাও। ওই তিনি লিখছিলেন আর কি, যার জন্য আমরা এগুলো এখন জানতে পারছি। তো আসো বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করি। বঙ্গবন্ধু তখন জেলে, বুঝছো? 52 সাল, ঢাকা সেন্ট্রাল জেল। ঢাকা সেন্ট্রাল জেল হচ্ছে এখন তো কেরানীগঞ্জ নদীর ওই পার, তখন ছিল ওই যে চকবাজারে নাজিমুদ্দিন রোড দিয়ে ভিতরে গেলে, যেটা কেন্দ্রীয় কারাগার, তাই না? ওটা এখন হয়ে গেছে হলো তোমার জাদুঘর। ওই জায়গায় তিনি তখন বন্দি। ভালো মতো খেয়াল করবার কথাগুলো। তো ইয়াং লিডার শেখ মুজিব, 52 সালের কথা, 20 সালে তার জন্ম, তার 32 বছর তখন বয়স। এবং ইয়াং নেতা আর কর্মীরা বিশেষ করে তাকে খুব পছন্দ করে। এই জন্য পাকিস্তানিরা ভাবলো যে দেশে যেহেতু রাষ্ট্রভাষা আন্দোলন চলতেছে, তো নেতাকে যদি কর্মীরা কাছে পায় বারবার, তাহলে তার কাছ থেকে পরামর্শ নিতে পারে, তার কাছে যাইতে পারে, তার সাথে কথা বলার বেশি সুযোগ তৈরি হয়, এতে করে আন্দোলন বেশি বেগবান হবে। তাহলে যেটা করা যায়, নেতাকে সরাই দিতে হবে, কর্মীদের কাছ থেকে দূরে নিয়ে চলে যেতে হবে। তো নেতাকে যদি কর্মীদের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া যায়, তাহলে কর্মীরা স্তিমিত হয়ে পড়বে। এটা, এতে করে আন্দোলনের বেগবান হবে না। তখন পরিকল্পনা মতো শেখ মুজিব আর আরেকজন মানুষ মহিউদ্দিন, ওনাদেরকে সরাই দেওয়া হলো। বঙ্গবন্ধুকে বলা হলো যে আপনাকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে। কই নিয়ে যাওয়া হবে বলে না। তো বঙ্গবন্ধু বুঝতে পারছেন, যেহেতু তিনি রাজনীতি করা মানুষ, যে আমাকে এখান থেকে সরাই দিবে যাতে করে আমার সাথে আমার কর্মীরা মিট করতে না পারে প্রপারলি। কর্মীরা মিট করলে দল চাঙ্গা থাকবে। এমন তো হয়েছে আগে একাধিকবার যে জেলে বন্দি, কিন্তু বেচারা নির্বাচনে দাঁড়াইছিল, পাশ করে গেছে, ভোটাররা তাকে পছন্দ করে, তো নেতা জেলে আছে আর বেশি করে ভোট দিছে। তো তখন বঙ্গবন্ধু বলেন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, মালপত্র গোছাই, ব্যাগ গোছাই, বই গোছাই, ট্রাঙ্ক গোছাই, এটা করি ওইটা করি, ধীরে সুস্থে চলি, এবং অবস্থা এমন দাঁড় করেছি 10টা বাজায় দিছি বের হইতে হইতে, যা। কারণ মানুষ দেখুক আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। একজন প্রশ্ন করছে অনশনরত কি? অনশন মানে না খায় থাকা, প্রতিবাদে। ধরো আমাকে কেন বন্দি করা হলো, আমি খাবো না, আমি না খায় মরে যাব, এটা নাম অনশন। তো তখন বঙ্গবন্ধু বললেন যে একটু বেলা করে দিলাম। তারপর একটা সময় এখান থেকে বের করা হলো, জেল থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হলো ভিক্টোরিয়া পার্কের কিনারে দিয়ে সদরঘাটে। কারণ এলাকা যারা চিনো তারা বুঝবা, যারা চিনবে না তাদেরকে বোঝানো মুশকিল হবে। কারণ ওই জেলখানাটা প্রথমত চকবাজার, এটা পুরান ঢাকা। ওখান থেকে বের হয়ে মালেডোলা দিয়ে মেন রোডে আসা, বাঁ দিকে আসা, তোমার জনসন রোড দিয়ে আমার যে ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার সামনে দিয়ে একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক, ভিক্টোরিয়া পার্ক। ওটার সামনে দিয়ে হচ্ছে তোমার সদরঘাটের রাস্তা। তো সদরঘাটে নিয়ে ওখান থেকে নৌকায় করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে নারায়ণগঞ্জ ছোট জাহাজে, আর নারায়ণগঞ্জ থেকে জাহাজে করে রাত্রে নিয়ে যাওয়া হবে ফরিদপুর জেলে। মানুষ যেন টের না পায়, বুঝতে যেন না পারে মুজিব কোথায়, এই জন্য এই পরিকল্পনা, বুঝছো? তো বঙ্গবন্ধু বলেন আমি দেরি করে দিলাম কিছুটা, বের হইতে হইতে, যাতে মানুষ দেখতে পায়। ফরিদপুর গিয়ে ওইটা ওটা করে বিভিন্নভাবে মানুষের কাছে প্রকাশিত হইতে চাইলাম যে আমাকে কোথায় আনা হয়েছে। ওখানে মজার কথা আছে যে খুব দ্রুত বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হবে, গাড়ি টোলার ট্যাক্সি খুব দ্রুত চালাচ্ছে। তো বঙ্গবন্ধু ফান করে বলেন ভাই অত জোরে চালায়েন না, বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় মানে হচ্ছে যে বাবার বদৌলতে পৃথিবীতে আসতে পারছি, আল্লাহ পাঠাইছেন, তাই না? তো এখন আপনি যদি তাড়াহুড়া করতে যায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলান, তাহলে তো শেষ। বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়, এটা ছিল এই কথার অর্থ। যাই হোক, বঙ্গবন্ধুকে ওখানে নিয়ে যাওয়া হয়, জেলে আটকায় রাখা হয়। তারপরে তারা অনুসরণ করেন যে আমরা খাবো না, আমরা প্রতিবাদ করব। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকে জানতে চাইবা যে অনশন এই প্রতিবাদ করে লাভ কি? আমি খাইলাম না, আমি নিজেকে কষ্ট দিলাম, আলটিমেটলি ফাইন্ডিংস কি? রাজনৈতিক প্রতিবাদের অনেকগুলো ভাষা আছে, তার মধ্যে এটা একটা।
রাজনৈতিক প্রতিবাদের অনেক ভাষার মধ্যে অনশন একটা খুব কার্যকর ভাষা। কার্যকর ভাষা এই কারণে বললাম, ভালো করে বুঝবা এই জায়গাটা, হ্যাঁ। যখন কোনো রাজনৈতিক বন্দী বা রাজবন্দী অন্যায়ের প্রতিবাদ করে, শাসক যদি জালেম হয় আর কি, জুলুম যদি করে, তো তিনি যদি অনশন করেন এবং যদি অনশন করে মারা যান, তখন বহির্বিশ্বের কাছে ওই শাসক মারাত্মক চাপে পড়ে। তো কোন রাষ্ট্র বা কোন সরকার তো একা চলতে পারে না, তার তো বাইরের দেশের সাপোর্ট লাগে। ধরো কোন একটা এলাকায় একটা ফ্যামিলির প্রচুর টাকা আছে, ধরো এখন গ্রামের অন্যান্য ফ্যামিলি তার সাথে কোনো রিলেশনস মেনটেন করে না, তাকে একঘরে করে দিছে। একঘরে করে দিছে মানে তার সাথে কেউ কোনো যোগাযোগ করে না, কাউকে, কেউ তার বাড়িতে যায় না, তাকেও কারো বাড়িতে অ্যালাউ করে না। এবং তার কাছে প্রচুর টাকা আছে কিন্তু দোকানদার তার কাছে কোনো মাল বিক্রি করে না, বাজারে গেলে মাছরা তার কাছে মাছ বিক্রি করে না। এখন ও কেউ ওই জায়গায় টিকতে পারবে? টাকা আছে অনেক, তো পারবে কেমনে? তোমার কাছে তো কেউ কিছু বিক্রি করতেছে না, তোমাকে সোশ্যালি সবাই বয়কট করছে, তোমার বাড়িতে কেউ আসে না, কারো বাড়িতে তোমাকেও অ্যালাউ করে না। তোমার টাকা থাকলে তুমি ওই জায়গায় টিকতে পারবে না, বেকায়দায় পড়ে যাবা। এটা অসহযোগিতা মারাত্মক লেভেলে, তাই না? তো কোনো জালেম সরকার যদি এরকম চাপে পড়ে বহির্বিশ্বের কাছে, তাহলে তার বিপদ আছে। এই জন্য সে যদি কোনো রাজবন্দির উপর অন্যায় করে আর সে রাজবন্দি যদি অনশনে বসে এবং একটা সময় যদি সে মারা যায় অনশন করতে করতে, 99% ক্ষেত্রেই যে সিনারিওটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ওই সরকার জালেম এবং তার উপরে প্রচন্ড চাপ আসে, যার কারণে ওই সরকার অনশনকে ভয় পায়, এক নম্বর কথা। আর দ্বিতীয়ত, অনশন করলে চেষ্টা করে রেখে মিনিমাইজ করে ফেলার। লাইক আন্না হাজারে, ভারতের একজন গান্ধীবাদী নেতা, তো এই ভদ্রলোক যদি অনশনের ডাক দেয় সরকার ভয় পায়। কারণ মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন যেটা ছিল বা অহিংস আন্দোলন যেটা ছিল, মারামারি কাটাকাটি না করে অনশনে বসে যেতেন উনি। ব্রিটিশরা পর্যন্ত গান্ধীর কাছে হার মানছে। আর আন্না হাজারেও গান্ধীবাদী নেতা, উনিও ওই পথে হাঁটেন। এই জন্য ভারতের যখন যতবার যে সরকার ক্ষমতায় আসছে, আন্না হাজারে যদি বলে যে আমি অনশন করব, তাহলে সরকার সেটাকে খুব সিরিয়াসলি কাউন্ট করে। ঠিক এই একটা রাজনৈতিক প্রতিবাদের ভাষাই ছিল শেখ মুজিবুর রহমানের অনশন। এবার কি বুঝছো? এটা আমাদেরকে অন্যায় ভাবে ভাষার প্রশ্নে কথা হচ্ছে, আমরা আমাদের রাষ্ট্রের প্রশ্নে, সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে কথা বলছি, আমাদেরকে ধরে জেলে ঢুকাই দিছে। জেলে ঢুকাই খালি দেয় নাই, আমাদেরকে আমাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই মানসিক অত্যাচার কেন? তার বিরুদ্ধে আমরা অনশন করব। তখন অনশন করতে করতে অবস্থা এমন জায়গায় পৌঁছাইছে, তোমরা এটা পড়ছো যারা, তারা জানো যে যে কোনো সময় তারা মারা যেতে পারে। তখন ওই যে উজু টুজু করে নিছিলেন তারা, কালমা তাওবা পড়ে নিয়েছিলেন যে যদি মারাই, যদি যে কারোর সাথে তার দেখা হবে না। কাপা কাপা হাতে 4টা চিঠিও লিখছিলেন, তাই না? একটা বাবার কাছে, একটা স্ত্রীর কাছে, একটা ভাসানী সাহেবের কাছে, একটা শহীদ সাহেবের কাছে। তোমরা জানো এগুলো। তো এক পর্যায়ে পাকিস্তান সরকার নতি স্বীকার করে যে শেখ মুজিব আর মহিউদ্দিনকে মুক্তি দিয়ে দাও, দুজনই রাজবন্দী, দুজনকে কি করো, মুক্তি দাও। তাদের মুক্তির ফরমান আসে। এবং তখন শেখ মুজিবুর রহমানের অবস্থা এত খারাপ যে যে কাগজটা কোর্টে পাশ হয়েছে যে তাদেরকে ছেড়ে দাও, সেই কাগজ কোর্ট থেকে তো কিছু ফর্মাল প্রসিডিউর শেষ করে জেলখানে আসতে হয়। ওই কাগজ প্রসিডিউর শেষ করে আসার আগে খবর আসছে যে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, তখন ওই স্ট্রেচারে করে ভেতর থেকে এনে বাইরে রাখা হয়েছে। কত বড় ভন্ড এরা! যে যদি কিছু হয়ে যায়, মানে মরেই যদি জেলের বাইরে গিয়ে মরুক, আমরা বলবো যে না, জেলের ভিতরে তো মরে নাই। বুঝতে পারছো কথা? এমন অবস্থা হয়ে গেছিল। তোমরা জানো ওই জায়গায় আছে এই কথা। তো শেষমেশ মুক্তির ফরমান আসে, অর্ডার আসে, মহিউদ্দিন পরে শোনায় বন্ধু বঙ্গবন্ধুকে এটা। তার নিজের ফরমানও আসে মহিউদ্দিনের, এবং মহিউদ্দিন বলছে যে আমি তোমাকে অনশন ভাঙায় দিব। 2 চামচ ডাবের পানি খাওয়ায় বঙ্গবন্ধুকে অনশন ভাঙায় দেওয়া হয় এবং মুক্তি পান তিনি। বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরের ঘটনা সহজ। ওনার স্ত্রীর, বঙ্গবন্ধু লিখছেন যে রেনু এমনিতে খুব চাপা স্বভাবের। তোমরা যদি বাই দ্য ওয়ে অসমাপ্ত আত্মজীবনী বইটা যদি পড়ো আর কি, আমি তোমাদের পড়তে সাজেস্ট করবো এটা। দেখবা বঙ্গবন্ধুর নিজের চরিত্রের বাইরে আর 2টা ক্যারেক্টার এখানে খুব উজ্জ্বল, খুবই উজ্জ্বল 2টা ক্যারেক্টার। একটা হচ্ছেন শহীদ সাহেব, মানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আরেকজন ওনার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। ওই বই না পড়লে এটা বুঝবা না, তোমাদের বোঝানো মুশকিল হবে। শহীদ সাহেব বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, ওনাদের সাথে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্যারিয়ারের আপলাইন লিডার বা গুরু বলতে পারো হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
আর উনি যে রাজনীতি করলেন, পরিবারের পক্ষ থেকে যে একটা অকুণ্ঠ সাপোর্ট, সমর্থন, এটা ওনার স্ত্রী ওনাকে সবসময় দিছেন। একজন সফল পুরুষের পিছনে একজন সফল এবং মহিয়সী নারীর অবদান থাকে, একটা কথা বলা হয়। এটা হচ্ছেন সেই ক্যারেক্টার রেনু, যাকে বঙ্গবন্ধু এই নামে ডাকতেন আর কি, ওনার স্ত্রীকে। পড়লে বুঝতে পারবে এটা। তো বঙ্গবন্ধু বলছেন যে রেনু এমনিতে খুব চাপা স্বভাবের, সাধারণত তেমন কথাবার্তা বলে না, কম কথা বলে, কিন্তু আজকে যেন তার সমস্ত আবেগ একদম বাঁধ ভাঙা। উনি অনেক ভাবে বললেন যে তুমি এই যে অনশন শুরু করলা, তুমি আমাদের কথা ভাবলা না, ছেলে মেয়েগুলো ছোট ছোট, তাদের কথা ভাবলা না, মরেই যদি যাইতা তাহলে আমাদের কি হইতো। ওকে, উনি অনেক কথা বললেন তিনি। তা বঙ্গবন্ধু বলেন আমি আর বাধা দেই নাই, তার মনে অনেক কষ্ট জমা আছে, বলুক, বললে যদি কিছুটা হালকা হয়। এবং পারিবারিক ভাবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, বঙ্গবন্ধু যখন জেলে আসে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ছোট, উনি তো বঙ্গবন্ধুর সন্তানদের মধ্যে সবার বড়, তারপরে হচ্ছে শেখ কামাল, তারপরে হচ্ছে শেখ রেহানা। তো কামাল বঙ্গবন্ধু লিখছেন তখন কয়েক মাস, আমি যখন জেলে আসি বঙ্গবন্ধু লিখছেন। কারণ জেল থেকে তো গেছেন লম্বা সময় পরে, 2 বছরের বেশি সময় তিনি জেলেই ছিলেন। তো এত লম্বা সময় উনি জেল খাটছেন। হুম। তো জেল টেল খাটার পরে উনি যখন গেছেন, যখন বাড়ি ফিরছেন আর কি, বাড়ি ফেরার পরে কামাল ততদিনে কথাবার্তা বলতে শিখছে, কিন্তু বাবাকে চেনে না। তো বঙ্গবন্ধু বলছে হাঁচু বা হাসিনা আমাকে তখন চিনে। কারণ প্রধানমন্ত্রীর তখন বাবা জেলে যাচ্ছে, তখন তার ওই স্মৃতি মনে আছে, বাবাকে চিনে। তো বাবাকে পাইলে বাচ্চারা যেটা করে, কোলে উঠে গলা জড়ায় ধরে এমন। তো কামাল ততদিনে বড় হয়েছে, কথা বলতে পারে, কিন্তু বাবার কাছে আসে না, কারণ বাবারে চিনে না। তো প্রধানমন্ত্রী আব্বা আব্বা বলে ডাকে বাবাকে, আর কামাল দূরে দাঁড়ায় থাকে। তো দূর থেকে একবার বলছে হাসু আপা, তোমার আব্বাকে আমি একবার আব্বা ডাকি। এখন কামালের নিজেরও যে আব্বা, সে তো আর জানে না এটা, তাই না? ছোট মানুষ তখন, সে বাবা জেলে চলে গেছে, এখন বোন দেখতেছে বাবা বলে ডাকতেছে, তার খুব ইচ্ছা হইলো যে আমিও ডাকি, যে হাসু আপা, হাসু আপা, তোমার আব্বাকে আমি একবার আব্বা বলে ডাকি। তো শেখ মুজিবুর রহমান তখন তাকে টান দিয়ে করে নিয়ে বলছে, তুমি অবশ্যই ডাকবে, তুমি তো আমারও বাবা, মানে সন্তান, আমি তো তোমারও বাবা। এই যেটা কষ্ট, নিজের সন্তান অনেকদিন না দেখলে বাবাকে ভুলে যায়, চিনতে পারে না। তো পরিবার পরিজনের কাছ থেকে একটা মানুষকে দূরে সরায় রাখা, এটা যে কত বড় কষ্টের কাজ, পাকিস্তান সরকারকে এটা কে বোঝাবে? এই কথাটা বঙ্গবন্ধু ওই জায়গায় লিখছেন, তোমরা পড়লেই দেখবা যে এটা অনেক কষ্টের কাজ, অন্যায় ভাবে একটা মানুষকে তার পরিবারের কাছ থেকে দূরে সরায় রাখা। ওকে, এবং তোমরা চাইলে একটা ইউটিউবে আছে মনে হয়, হাসিনা ডটার স্টেল, শেখ হাসিনাকে নিয়ে এটা প্রামাণ্য চিত্র, ওনাদের পারিবারিক অনেক কথাবার্তা আসছে এখানে, চাইলে দেখতে পারো, এটা অনেকগুলো ইনফরমেশন জানতে পারবা। ওকে, আর কেউ কিছু প্রশ্ন করবা? আজ গলা ধরে পড়ে রইলো মানে কি? জ্যোতি, গলা ধরে পড়ে রইলো মানে বাবার গলা ধরে আছে আর কি, বাবাকে ছাড়তেছে না। আচ্ছা, তাহলে সারসংক্ষেপ কি বুঝছো ঘটনাগুলো যা যা বললাম ভাইয়া? কারণ এই গল্পের উল্লেখযোগ্য বিষয় দেখো, আমরা তোমাদের জন্য কেমন আয়োজন রাখি, যানবাহন কোনগুলোর কথা আছে, স্থান, পার্ক, রোগের কথা, মাস কোনটা, খাবার কোনটা, দেশ কোনটা, মানে তোমরা যদি এভাবে ধরে ধরে আগাও, প্রতিটা ইনফরমেশনের উপর আমরা ফোকাস করছি। তো দেখো আমি একটু সরে দাঁড়াই, তাহলে সহজে বুঝতে পারবা। এভরি ইনফরমেশন, এভরি সেগমেন্ট, যদি প্রশ্ন করে কোন যানবাহনের কথা আছে, কোনটার কথা নাই, এডমিশনে করতে পারে, তোমরা জানো এমন প্রশ্ন হয়। স্থান, কোন কোন স্থানের কথা আছে, কোন পার্কের কথা বলা ছিল, ভিক্টোরিয়া পার্ক, এখন বর্তমানে আমরা বাহাদুর শাহ পার্ক। এরপরে কোন রোগের কথা আছে, কোন মাসের কথা আছে, কোন খাবারের কথা আছে, কোন দেশ নিয়ে বলা আছে। তো যে অ্যাঙ্গেল থেকে তোমাদের প্রশ্ন করা হোক, আমাদের আয়োজনগুলো থাকে যাতে করে তোমরা সমস্ত কিছুকে প্রপারলি কভার করতে পারো। এই বইটার নাম কি? এই বইটাই তো অসমাপ্ত আত্মজীবনী ভাইয়া, ওই বই থেকেই তোমাদের এই জায়গাটা নেওয়া হয়েছে। এটা কি ভার্সিটি খ ইউনিটের বই কিনা? হ্যাঁ, তোমাদের ভার্সিটি খ ইউনিটের যে প্রিপারেশন বুক, ওখান থেকে আমরা এগুলো তোমাদের জন্য সুন্দর করে সাজাই দিছি। ঠিক আছে, দিন তারিখ সময় এবং সংখ্যা নাও, পুরো সংখ্যাতাত্ত্বিক। দেখো আমি বলে একটু পরে তোমাদের শোনাই। অনশন ধর্মঘটের ব্যাপারে আলোচনা করার কথা বলে 15 ফেব্রুয়ারি তারিখে সকালবেলা বঙ্গবন্ধুকে জেল গেটে নিয়ে যাওয়া হয়। এই দেখো তথ্যগুলোর দিকে তাকায়, বঙ্গবন্ধু যখন জেল গেটে নেওয়া হয় তখন
9টা বেজে গেছে। পরীক্ষার সময় প্রশ্ন হয় কয়টা বাজে? 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে, পরীক্ষার প্রশ্ন হয় কয়টায় ছাড়ে? ভ্রমণ দেরি করতে করতে 10টা বাজিয়ে দেন, রওনা করতে করতে আরো আধা ঘন্টা দেরি করেন, অর্থাৎ তারা 10:30টায় রওনা করেন। আমি কি তোমাদের বোঝাতে পারতেছি? তোমাদের অনেক সময় যখন প্রশ্নগুলো করা হয় তখন এইভাবে কিন্তু করা হয়। ঐশ্বর্য বলছে অসুস্থ থাকলে লেবুর রস দিয়ে লবণ পানি খাইছেন। হ্যাঁ, এটা অনশনের আগের অংশ। লেবুর রসের ঘটনাটা হচ্ছে এই যে এটার মধ্যে কোনো ফুড ভ্যালু নাই, এই জন্য। রিপন বছর কিছু মনে করে প্রশ্ন করতে চাই, পার্সোনাল কোশ্চেন না হলে করতে পারো। আর মনে করার মতো প্রশ্ন হলে মনে করব, মনে করার মতো না হইলে ওয়েলকাম, কারণ প্রশ্ন করলে আমি সাধারণত খুব খুশি হই। ফার্স্ট প্রশ্ন করে হচ্ছে আমাদের কি প্রিপারেশন বুকের ডেমো দেখানো যাবে? প্রথমত এগুলো প্রিপারেশন বুকের অংশ, 1 নম্বর। 2 নম্বর, প্রিপারেশন বুক যখন ব্রাঞ্চে চলে যাবে, তোমরা ব্রাঞ্চে গিয়ে বইগুলো ঘেটে ঘেটে দেখতে পারবা। তোমার নিকটস্থ ব্রাঞ্চে বই খুব দ্রুতই চলে যাবে ইনশাল্লাহ। কোশ্চেন ব্যাংক অলরেডি প্রেসে আছে তোমাদের জন্য, সবার আগে যাবে কোশ্চেন ব্যাংক। তারপরে যাবে প্রিপারেশন বুক থেকে শুরু করে যে প্রায় 30টার মতো ম্যাটেরিয়ালস উদ্ভাস তোমাদের দেবে ক্ষয় ইউনিটে, এই সমস্ত কিছু যাবে। রিপন প্রশ্ন করেছো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়তে চাই, আমার করণীয় কি? করণীয় হচ্ছে তুমি আহ, পরীক্ষা দিয়ে মেরিটের সামনের দিকে থাকতে হবে। ল, ইকোনমিক্স এগুলো সাধারণত একটু সামনের দিকে থাকলে তুমি এই সাবজেক্ট গুলো পাবা। ওকে, তাহলে কি পারবা এগুলো? দেখো তো এখন এগুলা তোমাদের জন্য সহজ হয়ে যাবে কিনা। এই যে বঙ্গবন্ধুর সাথে কাজ করছিলেন ফরিদপুরে 46 ইলেকশনে, মানে মহিউদ্দিন। ফরিদপুর জেলে অনশন শুরু করার 2 দিন পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। 4 দিন পরে তাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করা হয়, মানে আমি খাবো না, তখন নাক দিয়ে খাওয়ায় বাঁচায় রাখছে। বুঝতে পারছো কথাটা? নল দিয়ে। বঙ্গবন্ধুর নাকে একটা ব্যারাম ছিল, ব্যারাম মানে অসুখ ছিল, তাই 2-3 বার খাবার দেওয়ার পরে ঘা হয়ে গেছে। 5-6 দিন পরে তিনি বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেন। বঙ্গবন্ধু ছোট করে 4টা চিঠি লিখছেন, বহুবার পরীক্ষায় আসছে এটা। তার বাবার কাছে একটা, তার স্ত্রীর কাছে একটা, শহীদ সাহেব হোসেন শাহ সোহরাওয়ার্দীর কাছে একটা, ভাসানী সাহেবের কাছে একটা, মানে মৌলানা ভাসানীর কাছে একটা। পারবা? মেহেদি ভর্তি হয়েছে অলরেডি, ধন্যবাদ। তাজরির আক্তার বলছে ভার্সিটি খোয়ার জন্য কম্বো কোর্সের দাম কত? আমাদের অনলাইনে এগুলো সব দেওয়া আছে ভাইয়া, হ্যাঁ, তথ্যগুলো ওখান থেকে যাচাই করে নিও। তারপরে হচ্ছে সকাল 10টার দিকে বঙ্গবন্ধু খবর পান তার আব্বাসী, তাহলে কি ভাইয়া এগুলো তোমাদের রিডিং করে শোনাইতে হবে নাকি সামনের দিকে চলে যাব বলো? যাব? নুসরাত জেলা ব্রাঞ্চে ভর্তি হওয়া ভালো হবে নাকি বিভাগীয় ব্রাঞ্চে? তোমার বাসা থেকে সবচেয়ে কাছের ব্রাঞ্চে ভর্তি হও, এটা ভালো। ঐতিহ্য বলতে আমি ভর্তি হয়েছি, ধন্যবাদ। তোমার বাসা থেকে সবচেয়ে নিকটস্থ ব্রাঞ্চ যেটা, তুমি সেখানে ভর্তি হবা, ঠিক আছে? উদ্বাসের সব জায়গায় সমান সেবা থাকে। এরপরে জেল থেকে মুক্তি পাওয়ার 5 দিন পর বঙ্গবন্ধু বাড়ি গেছিলেন। তারপরে মাঝি মাল্লা নিয়ে বঙ্গবন্ধুর বাবা এবং স্ত্রী বড় নৌকায় আসছিলেন, তারা আসছিল ঢাকায়, আর বঙ্গবন্ধুকে নিয়ে যেত ফরিদপুরে। এরপর রেনু আর বঙ্গবন্ধুর মা বাড়ি পৌঁছেছিলেন 1 দিন পূর্বে, 21শে ফেব্রুয়ারি দিন বঙ্গবন্ধুর পরিবার ছিল ঢাকায়। আর বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয়েছে ফরিদপুর, আর তার ফ্যামিলি আসছিল ঢাকায় দেখা করার জন্য। সন্তান ছিলেন 2 জন, শেখ হাসিনা এবং শেখ কামাল। বঙ্গবন্ধু 27-28 মাস পর, মানে 2 বছরের বেশি জেলে ছিলেন, আমি যেটা একটু আগে তোমাদের বললাম। তার পুরোনো জায়গায় আসছেন, পুরোনো কামরায় ফিরে আসছেন নিজের বাড়িতে। তখন ওখানে শুয়ে শুয়ে নির্জন কারাগারের প্রকোষ্ঠের দিনের কথাগুলো মনে পড়ছে। নিজের পরিবার থেকে দূরে থাকা আসলে খুব কঠিন, খুব যন্ত্রণাদায়ক। তুমি জেল মানে আহ, জেলে তো আর কাউকে ধরে সকাল বিকাল পিটানো হয় না, বন্দি করে রাখা হয় একটা জায়গায়। তো খুন করার যে শাস্তি যাবজ্জীবন বলা হয়, 17-18 বছরের জেল, একটা মানুষকে মেরে ফেলছে, এখন তার শাস্তি হয়েছে কি 17 বছর জেল, তারা জানে মারবে না। তাহলে 17 বছরের জেলের মধ্যে বোঝা গেল এমন ভাবে তার শাস্তিটা দেয়া হবে যে কাউকে খুন করলে এই শাস্তি তার প্রাপ্য। তাহলে জেলে তাহলে ঘটেটা কি? জেলে ঘটে প্রথমত তুমি নিঃসঙ্গ হবা, তোমার পরিবার এবং কাছের মানুষকে দেখতে পারবা না। এক, তুমি ভালো খাবার খেতে পারবা না, তোমার ভালো লাগবে না, কিন্তু ওই ওই জিনিস খাই তোমার থাকতে হবে। দুই, তারপরে তুমি ঘুমানোর ভালো ব্যবস্থা নাই, গোসলের ভালো ব্যবস্থা নাই, মশা কামড়াবে ইচ্ছা মতো, মানে এই যে একটা কষ্ট, কষ্ট তো কষ্টই, এটা তো আর আরামের জায়গা না, জেল তো জেল। তো কাছের মানুষ থেকে দূরে থাকাটা আমি মনে করি এটাই হচ্ছে 1 নম্বর জেল। বোঝো না এই ব্যাপারটা? আপনজনের কাছ থেকে দূরে রাখা, ধরো তোমার বিলাসবহুল ভাবে রাখা হয়েছে, হ্যাঁ, সকালবেলা তোমার খাসির
কলেজা দেয়া ধরো পরোটা দেয়া হয়, মাংস দিয়ে নাস্তা দেয়া হয়, দুপুরবেলা ধরো মাংস টাংস দিয়ে তুমি যে মাংস যেটা খাইতে চাও সেটা, সন্ধ্যায় ভালো স্ন্যাক্স থাকে, রাতে ভালো খাবার দাবার থাকে, কিন্তু শর্ত হলো তুমি তোমার পরিবারের ঘনিষ্ঠ মানুষের সাথে দেখাও করতে পারবে না, কথাও বলতে পারবে না। এটাই তো জেল। কারণ আপনজনের কাছে থাকা, পেট ভরে না খাইলেও এর থেকে শান্তি আর পৃথিবীতে হয় না। দিন শেষে পরিবারে আমাদের সব থেকে ভালো গন্তব্য, তাই না? দিন দশেক পরে সিভিল সার্জন সাহেব তাকে শুধু বিকেল বেলা হাঁটতে হুকুম দেন। ওই যে উনি বন্দী ছিলেন, এই জন্য তার শরীর দুর্বল হয়ে গেছিল অনশনের কারণে। বঙ্গবন্ধু যখন জেলে যান তখন তার পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েক মাস। 200 বছর পরে তিনি ব্রিটিশদের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। অর্থাৎ পলাশির যুদ্ধের পরবর্তী সময়ের কথা বলা হয়েছে আর কি। হ্যাঁ, মেহেরুন বলতেছো আমি কালকে ভর্তি হবে। থ্যাংক ইউ স্যার। আপনাদের কি গুচ্ছ ভর্তির জন্য কোনো কোচিং সিস্টেম আছে? হ্যাঁ, গুচ্ছের সিস্টেমও থাকবে। এটা থাকবে হচ্ছে তোমার অ্যাডমিশনের সময়। তাজিম বলছে আমি আজকে প্রথম ক্লাস করতেছি, আমি কি আগের ক্লাসের পরীক্ষাগুলো দিতে পারবো? পরীক্ষাগুলো খুব সম্ভবত দিতে পারবা না। আর যদি তোমার রেজিস্ট্রেশনে তোমার পোর্টালে শো করে, তুমি একটু রেজিস্ট্রেশন করে দেখো, যেহেতু ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন আছে, তুমি যেহেতু ইন করছো, শো করে দিতে পারবা, অথবা তোমার কোনো ব্রাঞ্চের কথা বলে জেনে নাও। আর ক্লাসগুলো ওই জায়গায় তুমি পেয়ে যাবা, আগের ক্লাসগুলো ইনফ্যাক্ট ইউটিউবেও পাবা ভাইয়া। হ্যাঁ, এরপরে আসো, অনশন ধর্মঘট বলতে কি বোঝায়? একটু আগে বলছি, সুপারিনটেন্ডেন্ট তত্ত্বাবধায়ক মহিউদ্দিনকে তার পরিচয় আসছে এখানে। বেলুচি মানে বেলুচিস্তানের মানুষ। ইয়ে কে বাথে আপ জেলখানা মে, এটা কেমন কথা যে আপনি জেলে? ভিক্টোরিয়া পার্ক, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নামে ঢাকা সদরঘাট এলাকায় প্রতিষ্ঠিত উদ্যান, বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক। এটার পিছনে রক্তাক্ত হিস্ট্রি আছে, খুবই রক্তাক্ত হিস্ট্রি। তোমাদেরকে এগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় জিকে তে ডিটেইলে পড়ানো হবে। ভাই আজকে একটু বলে দিই ঘটনাটা কি। ঘটনা হলো, 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হইলো, তোমরা জানো 1757 সালে ইংরেজরা পলাশির যুদ্ধে বাংলা দখল করে আস্তে আস্তে পরে পুরো ভারত দখল করছে। 100 বছর পরে কোম্পানির আন্ডারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যারা এই দেশীয় ভারত বাংলাদেশের মানুষ, যারা সিপাহীরা চাকরি করত, ওরা বিদ্রোহ করে। পশ্চিমবঙ্গের বারাসাতের ব্যারাকপুরে মঙ্গল পান্ডে আর রজব আলী, একজন মুসলিম এবং একজন হিন্দু, প্রথম বলছে আমরা ইংরেজদের অধীনে চাকরি মানি না এবং তাদেরকে এই দেশে আমরা চাই না। বিদ্রোহ করে, এরপরে সিপাহীদের এই বিদ্রোহ সব জায়গায় ছড়ায় পড়ে। আর পরবর্তীতে বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশরা খুব কঠিন নীতি অবলম্বন করে। যেসব আর্মিরা বিদ্রোহ করছিল তাদেরকে হত্যা করা হয় এবং তাদের বডি ঝুলায় রাখা হয় গাছে, এবং তাদের এই মৃতদেহ পচে গলে নষ্ট হয়। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় না, দাফন করতে দেয়া হয় না। কেউ যেন বডি ক্লেম করতে না পারে সেই ব্যবস্থা করা হয়। আপনজনদেরকেও শাস্তির মুখোমুখি করা হয়। এটা মানুষকে দেখানোর জন্য যে ইংরেজদের বিরুদ্ধে কথা বললে পরিণতি কত খারাপ হয়, দেখো গাছে ঝুলায় মাইরা পচায় লাশ নষ্ট করে দেব। এই সিপাহী বিদ্রোহের নির্মমতার সাক্ষী হচ্ছে এই ভিক্টোরিয়া পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে যেটা। তো তখন এই পার্কের নাম ছিল আন্টাগর ময়দান। ভালো মতো বুঝবা, তখন এই পার্কের নাম কি ছিল? আন্টাঘর ময়দান। তো অনেক জায়গায় সিপাহীদেরকে ঝুলায় মারা হয়, তার মধ্যে এটাও একটা জায়গা, ঢাকায় আন্টাগর ময়দানে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন এখানে শাসন করে আর ট্যাক্স দিয়ে দেয় ব্রিটিশ সরকারকে। ব্রিটিশ রানী তখন ভিক্টোরিয়া। তো কোম্পানি এখানে বিদ্রোহ দমন করতে গিয়ে এত নিষ্ঠুরতার পরিচয় দিছে, এই ঘটনা ভিক্টোরিয়ার কাছে চলে যায়। গেলে ভিক্টোরিয়া বলে যে না, কাউকে যদি দখল করে রাখতে হয়, খুব বেশি নিষ্ঠুর হইলে ওখানে তুমি দীর্ঘকাল থাকতে পারবা না। দীর্ঘকাল শোষণ করার জন্য তাদেরকেও কিছু সুবিধা দিতে হবে, তাদের মধ্যে নিজেদের অনুগত লোক তৈরি করা লাগবে। খালি মারপিট করলে তো তারা তোমার একটা সময় উল্টা ব্যাকফায়ার করবে। তো এক কাজ করো তাইলে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আজকে থেকে বন্ধ। আজকে থেকে আমি নিজে শাসন করব। এই যে কোম্পানি শাসন বন্ধ হয়ে গেল, সরাসরি ব্রিটিশ সরকারের শাসন চালু হইলো। এই প্রথম 100 বছর এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। সিপাহী বিদ্রোহের নিশ্চয়তার পরে তাদের শাসনকে অব্যাহতি দিয়ে রানী নিজে শাসন শুরু করে 1858 সাল থেকে। এটা হলো ব্রিটিশ সরকারের শাসন। তাহলে ভারতে ব্রিটিশ শাসনের পর্যায় বা লেয়ার দুইটা, প্রথম 100 বছর কোম্পানির, আর পরের 100 বছর হচ্ছে ব্রিটিশ রানীর শাসন। ওই রানীর যারা প্রতিনিধি যারা আসতো তাদেরকে ভাইসরয় বলা হয়। এই হলো ভাইসরয়দের পরিচয়। পরে 100 বছর বা 1958 সাল থেকে 1858 থেকে 1947 পর্যন্ত সরাসরি ব্রিটিশ সরকারের শাসন চলছে ভারতে। তো তখন রানী ভিক্টোরিয়া কোম্পানির শাসনকে বাতিল ঘোষণা করে নিজের শাসন শুরু করেন এবং ভারতের মানুষের কাছে চিঠি লিখে ক্ষমা চাইছিলেন
যে কোম্পানি আপনাদের উপরে খুব নিষ্ঠুর কাজ করছে, এমনটা আর হবে না, এখন থেকে আমি আপনাদের শাসন পরিচালনা করব। তো তারপরে আমরা তো মনে করো সরল প্রাণ মানুষ, আমরা ভিক্টোরিয়ার প্রতি খুব দুর্বল হয়ে পড়ছি। আমরা বলছি ওয়াও আপনি কত ভালো, বলে আমরা ওই আন্টাগর ময়দান এটার নামকরণ করেছিলাম ভিক্টোরিয়া পার্ক। এবার বুঝছো কাহিনীটা? এখন 1971 সালে মুক্তিযুদ্ধের পরে আমরা বুঝতে পারলাম যে হারে, ব্রিটিশ সরকার আমাদেরকে বাস দিছে, ভিক্টোরিয়াও বাসই তো দিছে, কোম্পানিটাও বাস এটাও বাস, পার্থক্য হলো তার আটটা হচ্ছে মনে করো যে ধুম করে মেরে দিছে আমাদেরকে, আর ভিক্টোরিয়া দিছে আস্তে আস্তে। কারণ দুটোই তো জুলুম, আলটিমেটলি তো ব্রিটিশ আমাদের উপরে জুলুমই তো করছে, ঠিক না? ভিক্টোরিয়া হয়তো একটু মিষ্টি কথা বলে বলে করছে, অথচ ওই সিপাহী বিদ্রোহ যখন ঘুরছিল 1857 সালে, তখন আমাদের জন্য যদি সত্যিকারের কেউ ত্যাগ স্বীকার করে থাকে, তিনি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ শাসক যিনি, দ্বিতীয় বাহাদুর শাহ উনি। কারণ তখন মুঘল সাম্রাজ্য আছে একদম ক্ষয়িষ্ণু শেষ দিক, ব্রিটিশরা মুঘলদেরকে আর পাত্তা দেয় না। তো যখন সিপাহীরা বিদ্রোহ করছিল, তখন এই বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ, তারপরে ঝাঁসি একটা জায়গা আছে ভারতে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তারা সিপাহীদেরকে সমর্থন দিছিল যে হ্যাঁ সিপাহীদের কাজ ঠিক। এই কথা বলে লক্ষ্মীবাই যুদ্ধ করে মারা গেছে বহু কষ্টে। আর বাহাদুর শাহ জাফর কেন তিনি সমর্থন দিয়েছিলেন সিপাহীদেরকে, বাহাদুর শাহ জাফরকে সিংহাসন থেকে নামায়া তারে তোমার একেবারে রেঙ্গুনে মিয়ানমারে নির্বাসনে পাঠানো হয়, বৃদ্ধ অবস্থা তখন তার অনেক বয়স, তাকে সিংহাসন থেকে নামাই দেওয়া হয়, ব্রিটিশরা নামায় দেয়, দিয়ে ভারত থেকে পাঠায় দেয় রেঙ্গুনে। এই লোক মারা গেছেন রেঙ্গুনে, দ্বিতীয় বাহাদুর শাহ। তো আমাদের জন্য কথা বলে, সিপাহীদের পক্ষে কথা বলতে গিয়ে সিংহাসনচ্যুত হয়েছেন তিনি, রেঙ্গুনে গিয়ে নির্বাসিত অবস্থায় মারা গেছেন। তখন আমরা আপনজন চিনছি আরো 100 বছর পরে, তখন আমরা বলছি যে এই আন্ডাগর ময়দানের নাম ভিক্টোরিয়া পার্ক থাকে কি করে, কারণ সেও তো আমাদের পক্ষের কেউ না, আমাদের পক্ষের যদি কেউ থাকে তাহলে এই ভদ্রলোক। তো আমরা তখন তার নামে নামকরণ করছি বাহাদুর শাহ পার্ক, স্টিল এটা বাহাদুর শাহ পার্ক, দেখবো ভিতরে বড় করে তোরণ লেখা আছে, বলা আছে যে 1857 সালে নিহত সিপাহীদের স্মরণে বাহাদুর শাহ পার্ক, খেয়াল করে দেখো। এবার বুঝছো কাহিনীটা কি? রানী ভিক্টোরিয়া এবং এলিজাবেথ এক না আলাদা? আলাদা মানুষ, আলাদা মানুষ। ওকে, আচ্ছা। তারপরে আসো প্লুরিসিস কি, বক্ষবিধি, রেণুকে বললাম, নুরুল আমিনকে, তখনকার সময়ে 1952 সালের এপাশের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, আমলাতন্ত্র কি সরকারি কর্মচারীদের যে হায়ারার্কি পদ্মসোপানের আমলাতন্ত্র, সোজা কথা আমলাদের, আব্দুর রশিদ তর্কবাগীশ একজন মানুষ, খয়রাত হোসেন একজন রাজনীতিবিদ, তাদের পরিচয় সংক্ষেপে দেওয়া আছে। খান সাহেব উসমান আলী নারায়ণগঞ্জের তখনকার একজন বড় নেতা। এরপরে খন্দকার মুশতাক আহমেদ, বুঝতে পারো এটা কোন মুশতাক, বাংলাদেশের কন্টেক্সটে মীর জাফর, ছোট ভাই বঙ্গবন্ধুর নিজের ভাই শেখ নাসিরের কথা, হাসিনা বাহাচুকে বঙ্গবন্ধুর কন্যা, কামাল বঙ্গবন্ধুর বড় ছেলে, রেডিও গ্রামের অর্থ কি প্রকোষ্ঠ মানে ঘর বা কুঠুরি। ওকে, এরপরে আসো শব্দ। ওই যে তোমাদের যে জায়গাগুলো অতিরিক্ত, বাবার কালে জীবন বলতে কি বোঝায়, রাজবন্দি কি, ব্যারাম কি, প্যালপিটেশন কি, ফতোয়া কি, ইসলাম ধর্মের স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত আর কি। এরপরে এখান থেকে রিভিশন, যে তথ্যগুলো আমরা এখানে আগে আগে দেখছি, এগুলোকে আবার একটা সামারি করে এই জায়গায় আবার দিয়ে দেওয়া হয়েছে। ওকে ভাইয়া? আমলা কি, সরকারের উচ্চপদস্থ কর্মচারী যারা তারা আমলা, আর তাদের কাজ করার সিস্টেম বা পদ্ধতি যেটা সেটাই আমলাতন্ত্র। তাজরিন বলছে এতদিন আসল ঘটনা বুঝিয়েছি। হ্যাঁ, আসল ঘটনা হলো ভিক্টোরিয়া পার্কের মূল ঘটনা হলো এটা। আমরা যখন তোমাদেরকে জিকেতে পড়াবো, এবার ডিটেইলে ঘটনা ধরে ধরে পড়াবো, খালি কিছু তথ্য মুখস্থ করতে দিব না যে এই সালে এটা হয়েছে ওই সালে এটা হয়েছে। এভাবে পড়লে হয় কি, তুমি জিকে পড়ার প্রতি আগ্রহ হারায় ফেলবা। জিকে যখন কিছু তথ্য মুখস্থ করার পড়া হয় তখন খুব বোরিং হয়ে যাবে, যেটা আমরা করি না। আমরা করব তোমাকে পুরা ঘটনা স্টোরি আকারে শোনাই দিব, তোমার এমনি সব মনে থাকবে। এরপরে তোমাদের জন্য প্রতি ক্লাসে ভাইয়া এরকম আয়োজন রাখি, ছোট্ট করে রাখি আর কি। তা আজকে পুরো আয়োজনটা রাখছি, তোমাদের ব্যাকরণিক বিশ্লেষণ কেমন হয় তার একটা টোটাল ফরম্যাট এখানে দেখাচ্ছি, যে 1 2 3
4। এই দেখো 4টা স্লাইডে তোমাদের আগের স্লাইড গুলো একটু সিনোপসিস করে ছোট করে রাখছিলাম দেখানোর জন্য। দেখো পরিষ্কার এই শব্দের উচ্চারণ কেমন? পরিষ্কার। পদ হিসাবে এটা বিশেষণ, উৎস সংস্কৃত থেকে আসছে, এর উপসর্গ হয় না। আর প্রকৃতি প্রত্যয় যদি ব্যাখ্যা করো তাহলে পরি উপসর্গটাকে আলাদা করে ধাতুটার প্রত্যয়টা দিতে হয়, ব্যাস বাক্যটা সমাস হয় না, এই জন্য সমাসের জায়গাগুলো ফাঁকা। সন্ধি করলে কিভাবে করতে হবে। যতগুলো শব্দ তোমার এই টপিকে আছে যেগুলাকে তুমি সেকেন্ড পেপারের বিভিন্ন ইস্যুতে চাইলে আলোচনা করতে পারো, ফেলতে পারো। ইনফ্যাক্ট সেকেন্ড পেপারের কোশ্চেন প্রথম প্রথম থেকে আসে, যেমন গতবার আসছে পাথার শব্দের সমার্থক শব্দ কি, তাহারই পরে মনে ওখান থেকে আসছে। দেখো অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অলখের পাথার বাহিয়া, পাথার মানে সমুদ্র, ওখান থেকে সমার্থক শব্দের প্রশ্ন আসছে। সো গ্রামারের কোশ্চেনটাও প্রথম পত্রকে টাচ করে পেজ দিয়ে ওখান থেকে করা হয়। প্রচুর প্রশ্ন আছে এমন, তুমি চাইলে আমি দেখাইতে পারবো, তুমি বিগত বছর প্রশ্ন দেখলে বুঝতে পারবা। সো এখান থেকে পরিষ্কার শব্দের উচ্চারণ আসতে পারে, এটার কোন পদ আসতে পারে, বা দুর্বল থেকে বা রাষ্ট্রভাষা এটা কোন সমাস এটা আসতে পারে, এই যে ষষ্ঠী তৎপুরুষ। এভাবে এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই অংশের জন্য একটা আয়োজন। আমরা বলেছি এগুলো ব্যাকরণিক বিশ্লেষণ, অত্যন্ত মৌলিক লেভেলের কাজ এগুলো। বুঝেছো? ক্লিয়ার? উদ্ভাসে কি সি ইউনিটের জন্য কোনো ব্যবস্থা আছে? না গো ভাইয়া, সি এর জন্য কোনো ব্যবস্থা নাই, বির জন্য আসছে ইনশাল্লাহ। ভবিষ্যতে উদ্ভাস যদি চায় আসতে পারে। বুঝছো যে প্রতীক্ষা শব্দের উচ্চারণ, এটা কোন পদ, এটার উৎস কি, এটার উপসর্গ ভাঙলে কি হইতে পারে, হ্যাঁ, তারপরে প্রকৃতি প্রত্যয় ভাঙলে কি হইতে পারে, নানান কিছু। ওকে, তারপরে আসো আর কিছু গুরুত্বপূর্ণ শব্দের বানান। স্টেশন, স্টেশন শব্দের দন্তস্ব কেন বলো? মূর্ধন্য স হলে অসুবিধা কি? তোমরা তো এই রুল জানো, আমি জানি, প্রত্যেকে জানো, দেখি তো সবার আগে কে বলতে পারো, বলো। হ্যাঁ, নিয়ম তো বুঝলাম, হ্যাঁ ঐশ্বর্য, রাইট, তোমারটা ঠিক আছে। রাফি বলেছো, ঠিক আছে, গুড। কারণ হলো বিদেশি শব্দ, ইয়াস, বিদেশি শব্দে আহ মূর্ধন্য স এবং মূর্ধন্য বসে না। এক্স্যাক্টলি, গুড, ভেরি গুড। নুসরাত বলছে ইংরেজি শব্দ, তাই হ্যাঁ, তুমি ব্যাপারটা একটু স্পেসিফাই করবা, বলবা বিদেশি শব্দ। ওকে, তো এই শব্দগুলোর বানান এখান থেকে একবার দেখে নিবা। তারপরে কিছু গুরুত্বপূর্ণ শব্দের উৎস। মাল্লা শব্দটা আরবি, গোয়েন্দা ফার্সি, সিপাহী ফার্সি, আটক হিন্দি। দেখো বিদেশি শব্দের প্রচুর ব্যবহার আছে এখানে। কিসমত, বঙ্গবন্ধু যখন বলছিল ইয়ে কে বাত হ্যায় আপ জেলখানা মে, বঙ্গবন্ধু বলেন কিসমত, এটাই আমার ভাগ্য, কি করব। এটা আরবি শব্দ। সুবেদার ফার্সি শব্দ, গোয়েন্দা ফার্সি শব্দ। বুঝছো, বিদেশি শব্দ, এই শব্দ ভান্ডার থেকে কোনটা কোন ভাষার শব্দ, এই যেতে প্রশ্ন থাকে নাকি থাকে না বলো তো? হ্যালো, থাকে? তো সেক্ষেত্রে তোমার প্রথম পত্রকে রিলেট করে প্রশ্ন করার বিস্তর সম্ভাবনা, এবং এরকম ঘটনা ঘটছে ইতিপূর্বে। এই জন্য আমরা এই জায়গাগুলোকেও ছাড়ি নাই, ধরে ধরে বের করছি যে এখান থেকে আসলে কি আসতে পারে। এরপরে স্লোগান, এটা ইংরেজি, দেন হচ্ছে সর্বশেষ আওয়ামী, এটা আরবি শব্দ। কারণ আওয়াম শব্দটা আরবি, আওয়ামী মানে হচ্ছে আওয়াম সংশ্লিষ্ট, মানে হচ্ছে আওয়াম শব্দ তো সাধারণ মানুষ, আমরা আম জনতা বলি না, ওই আম কথাটা আওয়াম থেকে আসছে আর কি। আওয়ামী লীগ মানে সাধারণ মানুষের দল, ওই আওয়াম থেকে আওয়ামী। ক্লিয়ার? এরপর তোমাদের জন্য কুইজ ওয়ান, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কখন? অপশন এতে আছে 23 ফেব্রুয়ারি 1969, 22 ফেব্রুয়ারি 1968, 22 ফেব্রুয়ারি 1969, 23 ফেব্রুয়ারি 1968। বঙ্গবন্ধু উপাধি কখন দেয়া হয়? এরপরে তোমাদের সাথে আজকে রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। খুব লম্বা হবে না ক্লাস, তোমরা সবাই থাকবা। রাইটিং পার্টে যে টপিক গুলো আজকে নিয়েছি সেগুলো কিভাবে লিখলে ভালো হয়, তোমাদের অনেকের ফরম্যাটিং নিয়ে প্রশ্ন থাকে, কত পেজ লিখবো এগুলো নিয়ে প্রচুর কোশ্চেন থাকে, তারপরে কিভাবে লিখবো ভাই এই জাতীয় প্রশ্ন থাকে, এগুলো সম্পর্কে ডিটেইল আলোচনা হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা মনে করি লেখা দিয়ে আসলে বুঝি নম্বর, না, এই ধারণার থেকে তোমার বেরোতে হবে, এগুলো তোমাদের জানা দিব, এবং একটা ছোটখাটো সাজেশন থাকবে তোমাদের জন্য। তাজরিন বলছে আজকের ক্লাস করে আফসোস হচ্ছে, কেন? প্রথম দিন থেকে আমি জানলাম না।
ক্লাসে জয়েন হতে পারলাম না, অসুবিধা নাই তাজরিন, তোমার আইডিতে এগুলো পাওয়া যাবা পাস্ট লেকচারে। ইনফ্যাক্ট আগের লেকচার গুলো ইউটিউবে দেওয়া আছে, তুমি চাইলে একে একে সব করে নিও। ঠিক আছে, তবে হ্যাঁ আগে থেকে করতে পারলে তোমার টাইম গুলো এখন আর দিতে হইতো না আর কি নতুন করে। ওকে, টাইম আপ, আমরা কুইজের জন্য আর টাইম নিচ্ছি না। পারিভাষিক শব্দ, বিগত মিনিমাম 5-7 বছর। বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি, উনি 22 ফেব্রুয়ারি মুক্তি পান আর 23 তারিখ উপাধি দেওয়া হয়। সো নির্মিত অংশে আমরা দিনলিপি, প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যে কোনটা অ্যান্সার করব, দিনলিপি না প্রতিবেদন, প্রতিবেদনের ফরম্যাট কোনটা হবে ভাইয়া, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ কোনটা চুজ করব, কেন করব, ইত্যাদি ইত্যাদি। তো ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো একটা ছোট্ট ব্রেকের পর। ফিরছি 10 মিনিট পর। আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো? সবাই একটু জানো। সাউন্ড ওকে? আচ্ছা, এখন প্রথমত তোমাদের যে প্রশ্ন, যেহেতু দিনলিপির সাথে প্রতিবেদন থাকে, সারাংশ সারমর্মের সাথে ভাব সম্প্রসারণ থাকে, কোনটা লিখবো ভাইয়া, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। উত্তর হলো কোনটা লিখবা এটা তোমার নিজের পছন্দ, তবে এখানে কিছু চয়েসের উপরে কিছু বিষয় ডিপেন্ড করে। যেমন ধরো দিনলিপি প্রতিবেদন তো আসে, আর সারাংশ সারমর্মের সাথে ভাব সম্প্রসারণ থাকে। নর্মালি দিনলিপি তুমি যত ভালোই লিখো মোটামুটি একটা অ্যাভারেজ নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। যদি প্রতিবেদন চয়েস করো, এটা আমি মনে করি দিনলিপি লেখার থেকে বেটার। কেন? কারণ প্রতিবেদন যে টপিকটা, নর্মালি দিনলিপির থেকে এখানে তোমার একটু ডেপথে আলোচনা করার, কথা বলার মতো সুযোগ বেশি। যেমন ধরো কেউ যদি অধ্যবসায় রচনা লিখে, আর কেউ যদি বৈশ্বিক উষ্ণায়নের রচনা লিখে, তো টপিকের ডেপথে গিয়ে কথা বলার মতো সুযোগ কোথায় বেশি? বৈশ্বিক উষ্ণায়ন, এখানে প্রচুর বৈজ্ঞানিক ডেটা অ্যানালাইসিস করার মতো সুযোগ থাকে, তাই না? তো অধ্যবসায় নর্মালি কি কথা থাকে? অধ্যবসায়ের দরকার প্রয়োজনীয়তা রবার্ট ব্রুসের গল্প, ঠিক ঠিক কি না? তো সেই জায়গা থেকে তুমি যদি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলো, অনেক হাই লেভেলের ম্যাসিভ আলোচনা করতে পারবে, ব্যাপারটা এমন অনেকটা। তো দিনলিপি মানে হচ্ছে সোজা কথা ডায়েরি। তোমরা যখন ডায়েরি লিখো, ছোটবেলায় লিখছো, এখনো হয়তো অনেকে লিখো, ডায়েরি লেখার সুবিধা হচ্ছে তুমি 5 বছর আগের ডায়েরি যদি 5 বছর পরে পড়ো, তোমার মাঝে কিছু হাস্যরস তৈরি হবে যে আমি এইভাবে ভাবতাম, এরকম চিন্তা করতাম। ক্লাস 7-এ থাকতে তুমি তোমার জীবনের ঘটনাগুলোকে ডায়েরিতে লিপিবদ্ধ করছো, 10 ওঠার পরে পড়লে হাসবা, 10-এরটা আবার এখন পড়লে হাসবা, এখন ওটা আবার অনার্সের থার্ড ইয়ারে যাওয়ার পরে পড়লে হাসবা। এবং এই হাসিটাই শিক্ষা, তুমি আগে কিভাবে ভাবতে এখন কিভাবে ভাবো, তোমার লাইফে চিন্তার জায়গায় কেমন পরিবর্তন আসছে এবং সেটা কিভাবে। তো দিনলিপি মানে হচ্ছে তোমার প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটা তুমি কেমন ভাবে অবজার্ভ করছো, তোমার অবজারভেশন নিয়ে তৈরি করা একটা বিবরণ, এটা হচ্ছে দিনলিপি। আর প্রতিবেদন জিনিসটা সেটা হচ্ছে কারেন্ট কোনো ইস্যু, যেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে নানান কিছু হতে পারে, সেটার উপরে প্রতিবেদন লিখা। তো প্রতিবেদন যখন তুমি লিখো, সংবাদ প্রতিবেদন যখন একজন রাইটার লিখবেন, যখন তিনি রিপোর্টার হবেন, তখন ওই টপিকের ডেপথে গিয়ে কথা বলার মতো সুযোগ অনেক বেশি। এখন কথা হচ্ছে যে ভাইয়া দিব কোনটা আমরা? তাছাড়া প্রতিবেদনের মধ্যে তো আমরা এক এক জায়গায় এক এক লেভেলের ইয়ে পাই, কি বললে ফরম্যাট পাই, তো কি করব? দেখো, সবগুলো ফরম্যাটই ঠিক, প্রতিষ্ঠিত যে বইগুলো তোমরা পড়ো ঠিকই আছে, অসুবিধা নেই, এগুলো এনসিটিভির অনুমোদিত বই, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নাই। তবে একদম লিগ্যাল ফরম্যাটের বাইরে চলে যাওয়াটা তো দোষের। যেমন পত্রিকায় প্রকাশের আবেদনপত্র আর সংবাদ প্রতিবেদন, এই দুটোর মধ্যে তুমি যদি প্যাঁচ লাগায় ফেলো আর কি, অর্থাৎ তুমি যদি মনে করে থাকো সংবাদপত্র দেখলেই যদি তুমি এটা এক মনে করো যে তাইলে এইটাই প্রতিবেদনটাই বুঝি আবেদন, আবেদনটাই বুঝি প্রতিবেদন, তাহলে তো সমস্যা।
তো সেই জন্য আমি তোমাদের দুইটাকে পাশাপাশি দেখাবো একটু, যাতে তুমি বুঝতে পারো আর কি। আসো দেখাই। এখানে দিনলিপির একটা নমুনা আছে, নিজে একবার দেখলে বুঝতে পারবা। তবে ভাইয়া তোমাদের যেহেতু প্রতিবেদন লিখতে বলছি, প্রতিবেদনের ক্ষেত্রে এটার ফরম্যাটটা কি হবে একটু দেখাই, তারপরে তোমাদের প্রশ্ন নিব। হ্যাঁ, আপাতত কোনো প্রশ্ন করো না, ভাইয়া কি করি সেটা একটু দেখো। সংবাদপত্রে প্রকাশের আবেদন আর প্রতিবেদন দুইটা আলাদা জিনিস, আমি আবারও বলে দিই। এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের আবেদন, এটা অ্যাপ্লিকেশনের অংশ। এটার সাথে তুমি প্রতিবেদনকে গুলায় ফেলবে না, এই জন্য আমি নিছি এটা এখানে। এটা কি, একজন সাধারণ মানুষ হিসেবে তোমার কোনো অভাব বা অভিযোগের কথা তুমি পত্রিকায় ছাপাইতে চাও, এটা হচ্ছে সেটা। তুমি সাধারণ মানুষ, ধরো তুমি পল্লবীতে থাকো, ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ইফটিজিং থেকে শুরু করে মাদক সেবন সবকিছু হয়। তুমি লোকাল থানায় অভিযোগ করে তার কোনো প্রতিকার পাও নাই, এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাইতে চাইছো। কিভাবে জানাবা, কর্তৃপক্ষকে তুমি তো রিচ করতে পারবা না সবসময়। সো পত্রিকায় তুমি তোমার অভিযোগের কথা লিখবা, চিঠিপত্র কলামে, যদি সম্পাদক মনে করেন সেটা তিনি প্রকাশ করবেন। ওই যে ইংলিশে তুমি বলো এডিটোরিয়াল লেটার, ওইটা এটা। তো এখানে মূলত দুইটা আবেদন, একটা হচ্ছে সম্পাদক বরাবরে করতে হয়, উনি যেন তোমার লেখা ছাপেন। আরেকটা হচ্ছে তুমি করবা যথাযথ কর্তৃপক্ষকে অ্যাড্রেস করে তারা যেন তোমার সমস্যাকে সলভ করে দেন। আমি দেখাই। এটা হচ্ছে পার্টিশন আর কি পেজে। হ্যাঁ, ধরো এটা তোমার খাতার পৃষ্ঠাটা, তুমি উপরে নিবা হচ্ছে, আচ্ছা এটা নিলে আরো ভেজাল তৈরি হবে, আমি বেটার একটাতেই রাখি, তাহলে সহজে বুঝতে পারবা। তুমি এখানে বলবা হচ্ছে বরাবর সম্পাদক, দৈনিক জনকণ্ঠ, এরপর একটা ঠিকানা তুমি ধরো দিলা 13 ডি, ধরো এটা কাল্পনিক অ্যাড্রেস আর কি, কোথা থেকে প্রকাশিত হয় আমি জানি না। ধরো তুমি বললা হচ্ছে কাকরাইল, ঢাকা, বা প্রথম আলো লিখলে অনেকে লেখো কারণ বাজার ঢাকা, এরকম। তারপরে বিষয়ে বলবা চিঠিপত্র কলামে প্রকাশের আবেদন। এরপরে তুমি এখানে সম্পাদকের সাথে কথা বলবা, জনাব, আপনার বহুল প্রচারিত পত্রিকা আমার নিজের সংবাদটুকু প্রকাশ করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, ব্যাস। এরপরে তুমি এখানে তোমার স্বাক্ষর দিবা, বিনীত অমুক, নাম প্রকাশ অনিচ্ছুক হইতে পারো। তাহলে সম্পাদকের সাথে তোমার কথা শেষ। এখন তুমি যেটা ছাপাইতে চাও, এখন নিচে হেডলাইন দিয়ে দিলা। মনে করো তুমি লিখলা পল্লবীতে আইন শৃঙ্খলার অবনতি, একটা করে টান দিতে পারো, না দিলেও সমস্যা নাই। এখানে তুমি তোমার বক্তব্য প্রকাশ করবা, ঠিক আছে। এবং একটা পর্যায়ে যখন তোমার কথা শেষ হয়ে যাবে, তুমি এটা খাম দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে এই খামটার অর্থ কি, ভাই জায়গা নাই তো এখানেই দেখাচ্ছি। এখানে প্রেরকে তুমি, তুমি যেহেতু পাঠাচ্ছ, আর প্রাপকে হচ্ছে তোমার ওই যে সম্পাদকের অ্যাড্রেস যার কাছে যাবে। যেহেতু তুমি ডাকঘরে পাঠাবা, তাই এই খামটা লাগবে। যেখানে শেষ করে দিবে সেখানে তুমি তোমার স্বাক্ষর দিতে পারো, বা নাম প্রকাশ অনিচ্ছুক বলতে পারো। এখানে মূলত তুমি তোমার অভিযোগের কথা লিখছো, মানে পল্লবীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবরণ দিছো, দিয়ে তুমি এই পরিস্থিতি খারাপ সেটা বলে তুমি এটার প্রতিকার চাইছো। অথরিটির নজরে পড়লে তারা স্টেপ নিবে। আর এর আগ পর্যন্ত, এই স্বাক্ষর থেকে এই পর্যন্ত তুমি কথা বলছো মূলত সম্পাদকের সাথে। তুমি সম্পাদককে এখানে রিকোয়েস্ট করছো উনি যেন তোমার অভিযোগটা ছাপেন। অভিযোগ কোনটা, এই যে এই জায়গাটা। বেসিক্যালি এখানে দুইটা আবেদন, উপরে তুমি কথা বলছো সম্পাদকের সাথে, আর নিচে কথা বলছো তোমার অভিযোগের কথা উপস্থাপন করছো, যাতে তোমার এটার ব্যাপারে, পরিস্থিতির ব্যাপারে হ্যান্ডেল করা হয় অথরিটির পক্ষ থেকে। এটা হচ্ছে সংবাদপত্রের প্রকাশের আবেদন। কারণ আবেদন দেখলেই মানে কাপাকাপির দরকার নাই যে, মানে সংবাদপত্র দেখলে কাপাকাপির দরকার নাই যে না না জানি কি। আবেদন মানে হচ্ছে একজন সাধারণ মানুষ তার অভিযোগের কথা লিখবে। আর প্রতিবেদন যেটা, এটা সাধারণ মানুষ লিখেন না, একজন নিউজ রিপোর্টার উনি লিখেন। প্রতিবেদন সাধারণ মানুষের কাজ না। সেটার নমুনা আমরা এখানে দিয়ে রাখছি, তুমি দেখলেই বুঝতে পারবা। আমার কথা কি বুঝছো? এটা লিখবেন হচ্ছে একজন রিপোর্টার, এটা ভিন্ন জিনিস, তুমি এটাকে পড়বা। এখন এটার সাথে অনেক সময় তোমরা এটাকে গুলায় ফেলো, গুলায় যেন না ফেলো এই জন্য আমি একটু চেষ্টা করছি এটাকে দেখানোর, পাশাপাশি বলার। যেটা বললাম
আবেদন জিনিসটা বুঝছো কিনা আগে এটা বলো, তারপরে তোমার প্রশ্ন আমি নেব। প্রান্তি বলছে ফরম্যাট নেবো, হ্যাঁ বলবো। আগে আবেদন জিনিসটা বুঝছো কিনা, এবার প্রতিবেদন বলতে তুমি যেটা বুঝো সেটার সাথে ডিফারেন্সিয়েট করতে পারবা কিনা আগে সেটা বলো। আচ্ছা ফাইন। এখন প্রশ্ন হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে খাম আঁকতে হবে কিনা। আসো সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। খামের অর্থ কি? খামের অর্থ দুইটা, ভালো মতো বুঝো। এক, তুমি যদি ডাকঘরে পাঠাও, এটা খামের একটা অর্থ। দুই, তুমি ধরো খোলা কাগজ কাউকে দাও নাই, খামের ভিতরে ভরে দিছো, এটা আরেকটা অর্থ। তো অ্যাপ্লিকেশনে হেডমাস্টারের কাছে তুমি যদি অ্যাপ্লিকেশন লেখো, প্রিন্সিপালের কাছে তুমি যদি লেখো, সেখানে যদি খাম দাও, প্রেরক তুমি, প্রাপক তোমার প্রিন্সিপাল। ডাক টিকিট কথাটা লিখবা না। ডাক টিকিট মানে এটা পোস্ট অফিসে যাবে। তো তুমি এই বিল্ডিং এ ক্লাস করো, ওই বিল্ডিং এ স্যার বসেন, মাঝখানে পোস্ট অফিস কই থেকে আসলো? খাম দিতে পারো, প্রেরক প্রাপক এই অর্থে যে খামের মধ্যে ভরে দিছো। তোমার বাসায় যে ভাইয়া তোমাকে পড়াইতে আসেন, তোমার টিচার, ওনাকে তোমার আম্মু যখন মাস শেষে বেতন দেন খামে ভরে দেন, এটা একটা ভদ্রতা। তো তোমার যে ভাইয়া পড়াইতে আসেন বাসায়, তার থেকে কি তোমার প্রিন্সিপাল স্যার অধিক সম্মানিত ব্যক্তি নন? তো তার কাছে তুমি যে কোনো কথা পাঠাচ্ছ, একটা খোলা কাগজ নেকেট পেপার তুমি দিতে পারো? তুমি এটা খামের মধ্যে ভরে দিচ্ছ, এটা ওই অর্থে। ঠিক আছে। আর যদি কোন ডাক টিকিট থাকে যে এই জায়গাটার মধ্যে, তাহলে বুঝতে হবে এটা পোস্ট অফিসে গেছে। এই হলো খামের ব্যাখ্যা। খাম হবে কিনা আন্দাজি তোমার কারো কথায় ডিপেন্ড করার দরকার নেই। এখন তুমি চিন্তা করবা যে এটাতে খাম হবে কিনা, ওখানে খাম কেন হয়েছে, এটা খামে ভরে পাঠাবা, ইনফ্যাক্ট এখানে ডাক টিকিটও দিতে হবে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে দাখিল যার কাছে করবা, সে যদি তোমার হাতের কাছের মানুষ হয়, খামের দরকার নেই। আবার খাম দিতে পারো, প্রেরক তুমি, প্রাপক তোমার প্রিন্সিপাল, কিন্তু ডাক টিকিট আবার কোনার মধ্যে লেখা যাবে না। বুঝতে পারছো কথাটা? সো অন্ধকারে বোঝার দরকার নাই, তোমাকে বুঝতে হবে যে আসলে খামটা কেন আসে। শিরোনামে কালার পেন ইউজ করা যাবে কিনা? যাবে। তবে ডেফিনেটলি নীল কালি, অন্য কিছু না। ফরম্যাট দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। আচ্ছা এখন তোমরা আমাকে একটু বলবা কে কোন বইটা পড়ো। বাজারে অনেকগুলো বই আছে সেকেন্ড পেপারের জন্য, আমাকে একটু বলো তো কে কোন বইটা পড়ো। আমি তোমাদেরকে চিন্তাটা নামাই দেওয়ার চেষ্টা করি আর কি। তোমাদের মাথার মধ্যে অনেক হেডেক আছে আমি জানি, থাকে এই বয়সে, এই সময়টায়। একটু বলো কে কোন বইটা পড়ো। ওকে। ঠিক আছে, বলো, আমি সবার লেখা দেখতেছি। আমি সবার লেখাই দেখতেছি, বলো, আমি পড়তেছি না আর কি। ওকে, আমি তোমাদের বইগুলোর নামগুলো পড়লাম, দেখছো এতক্ষণ ধরে। প্রত্যেকটা বই ভালো বই, এনসিটিবির অনুমোদিত বই, এবং এগুলোর মধ্যে যে ফরম্যাট আছে তুমি নির্দ্বিধায় সেগুলো ফলো করতে পারো। আশা করি এটা নিয়ে এখন আর তোমাদের কোনো মাথা ব্যথা হবে না। মানে আর আমার পিছে পড়বা না যে ভাই এটা ভুল কিনা, এটা মানে তোমাদের প্রচুর কোয়েশ্চেন থাকে যে ভাই এই ফরম্যাট, এই ফরম্যাট, এই ফরম্যাট। ভাই ফরম্যাট, এই যে একটা স্বীকৃত ফরম্যাট তোমাদের আমরা দেখাইছি, এটা তুমি তথ্যগুলো সামনে দিলা, প্রতিবেদনটা কিসের উপরে, কোথায় গিয়ে করছো, সময় কি, তারিখ কি, তার সাথে ছবি আছে এটা বলছো, এবং প্রতিবেদনের বিষয় বলছো। প্রতিবেদনের বিবরণটা এখানে আসছে, একজন রিপোর্টার যেমন করে বিবরণ দেন সেভাবে। উত্তম পুরুষের বিবরণ এখানে থাকে না, আমি আমার এভাবে না, কারণ এটা কোনো ব্যক্তিগত সমস্যার কথা না এই জন্য। এবং প্রতিবেদন একটা সময় গিয়ে সমস্ত মানুষের কথাবার্তা দিয়ে শেষ হয়েছে, প্রতিবেদক বাড্ডা ঢাকা। এই ছিল কথা, বুঝছো? সো কাছাকাছি অথবা এরকম প্রতিবেদনগুলো তোমরা তোমাদের বইতে পাবে, কোনো অসুবিধা নেই, তুমি এগুলোকে প্র্যাকটিস করতে পারো। ইনফ্যাক্ট আমাদের প্যারালা টেক্সট আমরা দিয়ে রাখছি, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আর তোমরা কষ্ট পাও না। ওকে। এরপরে আসো, এখান থেকে কিছু বিগত বছরের প্রশ্ন ধরে ধরে দিছি, তোমরা পড়লে দেখবা যে প্রতিবেদনগুলো খুব কাছাকাছি থাকে, পিডিএফটা হাতে গেলে এগুলো পড়ে ফেলা হয়। ওকে। এরপরে আসো কুইজ 2। 2 নম্বর কুইজটাতে অ্যাটেন্ড করো। 2 নম্বর কুইজটা দেওয়ার পরে ভাই তোমাদের ভাব সম্প্রসারণ এবং
সারাংশ সারমর্ম নিয়ে কথা বলবো। সিপাহী এরা কোন ভাষার শব্দ? ফার্সি, আরবি, পর্তুগিজ, হিন্দি? এটা খুব সহজ প্রশ্ন, আমি তোমাদের পড়ে পড়ে শুনাইছিলাম। ডান, আমরা আর সময় নিব না। উত্তর হচ্ছে ফার্সি। এখন আসো সারাংশ সারমর্ম। এখানে প্রচুর স্লাইড আমরা সামনে দিছি, সারাংশের কিছু নমুনা দিছি, এটার অ্যান্সার দিছি, এরপরে আবার সারমর্ম দিছি, সারাংশগুলো দেওয়ার পরে আবার কিছু সারমর্ম দিছি, দিয়ে তার অ্যান্সার দিছি। কোনটা কোন বোর্ডে আসছে তোমাদের দিছি। And তোমরা অনেক সময় হয় কি কমন ফেলাতে পারো না। ভাইয়া, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো, বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি 6 থেকে 7 বছর, হ্যাঁ, একটু ভালো করে দেখতে পারো। এটা কি ব্যাকরণ, কি নির্মিতি, তুমি খুব ভালো প্রিপারেশন পাবা। এই প্রশ্ন একটু আগে অনেকে করছো, যে শর্ট টাইমে কিভাবে প্রিপারেশন নিব। বোর্ড প্রশ্নের উপরে যথেষ্ট জোর দিও, সেক্ষেত্রে তুমি এখান থেকে অনেক সুবিধা পাবা। সংবাদ প্রতিবেদনে খামাখা লাগবে কিনা? না, সংবাদ প্রতিবেদনে খাম লাগে না, কারণ খামে করে কোনো রিপোর্টার পত্রিকা অফিসে খবর পাঠায় না, মিলে পাঠায়। খাম লাগে না সংবাদ প্রতিবেদনে, হ্যাঁ। তো দেখো, বোর্ড প্রশ্নগুলোর উপরে জোর দিও। তুমি দেখো কুমিল্লা বোর্ডে 17, রাজশাহী বোর্ডে 2008, ঢাকা বোর্ডে 19, 9, 7, যশোর বোর্ডে এটা 16, চিটাং বোর্ডে 5, বরিশাল বোর্ড 4, সিলেট বোর্ডে 4, নানান জায়গায় এটা আসছে। মানে বোঝা গেল এটা খুব এক্সামিনারদের পছন্দের টপিক আর কি, হ্যাঁ। তো এরপরে যদি তুমি দেখো, ক্ষমতাতে ক্ষীণ দুর্বলতা, কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন, রাজশাহী বোর্ড 22, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড 17, সবার বাসিব ভালো, বিপদে মোরা রক্ষা করো, চিটাং বোর্ড 22, দৈন্য যদি আসে আসুক, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড 22, ঢাকা বোর্ড 2019। তো তুমি যদি এগুলোর পিছনে একটু সময় দাও, তুমি নিজে ধরে ফেলবা কোনটা আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা দিব কোনটা, সারাংশ সারমর্ম না ভাব সম্প্রসারণ, যেটা তোমার খুশি। এখন আমার পরামর্শ যদি চাও তাহলে দেখো, সারাংশ সারমর্ম মানে কি, সারাংশ আর সারমর্ম, এখানে আমরা কি করি, আমরা বড় জিনিসকে ছোট বানাই। আর ঠিক উল্টা কাজটা আমরা করি হচ্ছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা ঠিক উল্টা কাজটা করি। সেটা কেমন? আমরা কোনো ছোট জিনিসকে বড় বানাই। তো এটা যথেষ্ট টাইম নেয়, বাট এটা তোমার জন্য টাইম সেভিং। তো পরীক্ষার খাতায় চেষ্টা করবা একটু টাইম সেভ হয় এমন কাজ করতে। কারণ প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটু সাইজ ম্যাটার করে, উত্তরের একটু বড় করে লিখতে হয়। 20 নম্বরের প্রশ্ন, প্রচুর ডেটা দেওয়ার জিনিস থাকে, এখানে অনেক ডিজাইনের ব্যাপার থাকে, অনেক কিছু করার থাকে, এক্সট্রা সাজগোজের ঘটনা থাকে, যেটা তোমার ভালো নম্বর এনশিওর করে। তো তুমি এটা বাঁচাইতে পারলে তোমার জন্য ভালো। তুমি যদি গ্রামারে একটু সাবধানে উত্তরগুলো করে আসতে পারো, 30-এ 30 পাওয়ার মতো সম্ভাবনা এবং সুযোগ দুটোই থাকে, তাড়াহুড়া যদি না করতে হয়। তো সেখানে এখানে একটু সময় বাঁচানোর মতো উপায় আছে, তুমি কেন সেটা করবা না বলো তো ভাইয়া? সেদিক বিবেচনা করলে নিশ্চিত ভাবে তোমার এই সারাংশ সারমর্ম টার্গেট করা উচিত। বুঝতে পারছো? ভাব সম্প্রসারণ টার্গেট না করে দুটি পড়ে রাখো, বলা যায় না কি ঘটে, কিন্তু পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য আমি মনে করি উপরটা টার্গেট করা ভালো। এটা বড় জিনিসকে ছোট করবা। 3 থেকে 5টা বাক্য আমি লিখে দেই, 3 থেকে 5টি বাক্য দিয়ে অবশ্যই 3 থেকে 5টা লাইন। অনেক সময় তুমি 3 থেকে 5 বাক্যে যদি সারাংশ সারমর্ম লিখতে বলি, আর তুমি এক বাক্য দিয়ে আধা পেজ লিখে ফেলো, তাহলে তো সমস্যা, তাই না? এই জন্য 3 থেকে 5টা বাক্য লিখবা, তবে 3 থেকে 5টা বাক্য দিয়ে তুমি 3 থেকে 5টা লাইনই লিখবা, এর বেশি না। উত্তরগুলো যেন এর থেকে বড় না হয়, সরল বাক্যে প্রাঞ্জল ভাষায় লিখতে পারলে ভালো। আমি কি বুঝছি এবার? সারাংশ সারমর্ম দুটোই পড়া লাগবে নাকি একটা? তুমি যদি ভাব সম্প্রসারণ অ্যান্সার না করে উপরটা সারাংশ সারমর্ম অ্যান্সার করতে চাও, সেক্ষেত্রে তোমার দুটোই পড়া লাগবে, এটাই পড়া উচিত। আমি কি বুঝাতে পারছি? সারাংশতে বোর্ডের নম্বর কম আসে না, লেখা কোনটা বেশি লিখলে বেশি নম্বর, কম লিখলে কম নম্বর, টোটালি ভিন্ন। এটা একটা ভুল কথা। মনে রাখো, যারা স্মার্ট তারা কম কাজ করে বেশি আউটকাম তৈরি করে। বুঝো না এই কথাটা?
তুমি কতটা স্মার্ট ওয়ার্ক করছো তার উপর ডিপেন্ড করবে তুমি কত বেশি নম্বর পাবা। ঐশ্বর বলছে এবং ও দিয়ে বাক্য বড় করলে, বাক্য বড় করতে পারো, আমি তো তোমাকে বড় বাক্য লিখতে নিষেধ করছি, ছোট বাক্য সহজ করে লিখবা। তোমাদের মাথার বুদ্ধিটাকে আল্লাহ দিছেন একটু ব্যবহার করার জন্য। আর সেটা যদি না করে তুমি নিজে ধ্বংসাত্মক ভাবে হাঁটো, যেভাবে হাঁটলে তোমার বিপদ হবে, সেটা তো করার দরকার নেই। তুমি এবং ও ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারো, কিন্তু সেগুলো যেন খুব বড় না হয়, রিলেট করতে যেন টিচারের অসুবিধা না হয়। তুমি উত্তরগুলো যখন আমরা লিখি নর্মালি, দেখো তো কিভাবে লিখছি, একটু দু একটা উত্তর একটু টেস্ট করি তোমাদের নিয়ে, দেখো কি লিখছি, একটু পড়ো, দেখো, তোমরাই পড়ো, দেখো আমরা কি এরকম কোনো কথা এখানে ইউজ করছি কিনা যেটা পরে তোমার মাথা ঘুরবে হুড়মুড় করে। দৈন্য যদি আসে আসুক, লজ্জাকে বা তাহে মাথা উঁচু রাখিস, সুখের সাথে মুখের পানে যদি না চায় ধৈর্য ধরে থাকিস, রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে নাড়াস, আকাশ যদি বজ্রনে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দু হাত বাড়াস। মাত্র দুইটা সেন্টেন্স, তুমি চাইলে রেখে ছোট করে ভাঙতে পারো। এই জীবন সংগ্রামময়, জীবনে যদি দুঃখ দৈন্য কখনো নেমে আসে, তাহলে অসীম সাহস এবং ধৈর্যের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার মোকাবেলা করা উচিত। কারণ আমি ধরে রেখে এভাবে লিখলাম, জীবন সংগ্রামময়, জীবনে দুঃখ এবং সুখ পাশাপাশি আসে, দাঁড়িয়ে দিলাম। দুঃখ আসলে ভেঙে পড়া উচিত নয়, আবার দাঁড়িয়ে দিলাম। দুঃখের সম্মুখে সাহসিকতার সাথে মোকাবেলা করা উচিত, আবার দাঁড়িয়ে দিলাম। আমি আরো ছোট করলাম, কি বলে সহজ করলাম, এবং ভাষাটাকে আরো বেশি প্রাঞ্জল করলাম। করলাম কিনা বলো? সো এটা তোমার উপর নির্ভর করে, তুমি চাইলে এটা কিনে একটু রিসার্চ করলে দেখবা তুমি এটার বস হয়ে গেছো। কথা কি বুঝছো? সো এই ছিল তোমাদের জন্য কথা, এবং শেষে ভাব সম্প্রসারণ। আমরা কিছু ভাব সম্প্রসারণ এবং তার নমুনা এবং এখানে কিছু সারাংশ সারমর্ম বিগত বছরের প্রশ্ন নিয়ে কালেকশন দিয়ে রাখছি, যাতে তুমি পিডিএফটা হাতে গেলে এগুলোকে দেখতে পারো প্রপারলি। এবং ভাব সম্প্রসারণ রাখছি। এখন তুমি দেখো, তুমি পড়ো, তারপরে তুমি সিদ্ধান্ত নিবা তুমি কি 2-3 লাইনে আনসার করবা নাকি 2-2.5 পেজে 3 পেজে আনসার করবা। ভাব সম্প্রসারণ তো মিনিমাম 2 পেজ লিখতে হয়, আমরা এখানে উত্তরটা যে লিখছি এটা তুমি লিখলে তো 2 পেজ হবে, ঠিক না? সো তোমার উপর নির্ভর করে। কোনো প্রশ্ন করতে চাও? করে তোমাদের প্রশ্ন নিব এবং শুনবো। স্যার ক্রিয়েটিভিটি তো খাতায়, তবুও কি বলছো, খাতায় তবুও মার্ক পাই না তো, মুক্তাদির। দেখো, যার পড়াশোনা করার অভ্যাস আছে এবং যার নিজের লেখাগুলো সুন্দর হয়, ও মার্ক পায় না এমন কথা হয় না। একটু একটা জিনিসের উপরে 2-3টা বই থেকে পড়ো, তখনই তোমার লেখার গভীরতা মানে তৈরি হবে, স্টাইল সুন্দর হবে, কথা বলা, শব্দ চয়ন এগুলো আরো বেশি আকর্ষণীয় হবে। একটা জিনিসের উপর তো ভাই সময় দিতে হয় না, সময় দিতে হয়। পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ তোমার স্টুডেন্ট পোর্টালে আমরা দিয়ে রাখবো, তুমি এখান থেকে নিতে পারবা। ইউটিউবে যখন যাবে কমেন্টের লিংকে পিডিএফ দেওয়া থাকে। আর কিছু, আর কোনো প্রশ্ন করতে চাও? করে বলছে ভাব সম্প্রসারণ 4-5 পেজ করে লিখতে, রচনা 12-12 পেজ। না, 4-5 পেজ এটা ঠিক না, এদের সাথে আমি একমত নই। 2.5 থেকে 3 পেজই হাইয়েস্ট, এর বেশি লিখলে একই কথার চর্বিত চর্বণ হবে। সবচেয়ে বড় ব্যাপার, তোমার বইতে যে অ্যান্সার গুলো লেখা আছে, বোর্ডের যত ভালো বই, হায়াত মাহমুদের প্রমিত বাংলা ব্যাকরণ থেকে শুরু করে যত বই তোমরা পড়ো, যতগুলো বইয়ের নাম এখানে তোমরা লিখছো, কোন বইটার ভাব সম্প্রসারণ তুমি লিখলে 5 পেজ হবে দেখাও। কোন বইটার ভাব সম্প্রসারণ তুমি যদি দেখে দেখে খাতায় উঠাও 5টা পেজ হবে, দেখাইতে পারবা? তাহলে বোঝা গেল যারা বইয়ের রাইটার, বিজ্ঞ টিচাররা, ওনারা যে নমুনাটা তোমার বইয়ে, তোমার তোমার জন্য বইতে উত্তর হিসেবে নিয়েছেন, কোনোটাই তো 5 পেজ হয় না। 3 পেজ, ম্যাক্সিমাম 3 পেজ হবে না, ম্যাক্সিমাম উত্তরগুলো 3 পেজ হবে না, বা 3 পেজ হতে পারে সর্বোচ্চ। তো সেখানে আমি টিচার হিসেবে তোমাকে কি করে বলি যে তুমি 5 পেজ লিখো, এটা ঠিক না। আমরা বরং স্টুডেন্টদেরকে চিন্তা করতে উদ্বুদ্ধ করব, তাদেরকে বাচাল বানানোর চেষ্টা করব না। গ্রুপে কিভাবে জয়েন হবো? ওটা ওপেন গ্রুপ আছে, রিকোয়েস্ট পাঠাও, আমাদের মডারেটররা তোমাদের নিয়ে নিবে, ভার্সিটি খ উদ্ভাস ওই গ্রুপে। আর উত্তর হ্যাঁ, ঐশ্বর্য প্রশ্ন করেছো, যে কোনো উত্তর ডান বাম, আহ যে কোনো উত্তর ডান বাম যে কোনো জায়গা থেকে তুমি শুরু করতে পারবা, ঠিক আছে? ডান পেজ বাম পেজ যে কোনো পেজ, তবে চেষ্টা করবা নতুন উত্তর নতুন পেজ থেকে শুরু করার। ডান পাশ বাম পাশ কোনো কথা নয়। দিনলিপি কত পেজ লিখতে হবে? ওই যে বললাম সর্বোচ্চ 3 পেজ। রচনা নিয়ে আগামী ক্লাসে কথা হবে ভাইয়া। অ্যান্সারে আপনি কি খুঁজেন বুঝতে পারেনি তোমার প্রশ্ন।
আমি যদি কারো অ্যান্সার চেক করি, আমি দেখব তার দৃষ্টিভঙ্গি, সে একটা জিনিসকে কেমন অ্যাঙ্গেল থেকে ডেসক্রাইব করলো, তার কথা বলার ধরন, তার অবজারভেশন কেমন, তার ভাষা, তার শব্দচয়ন, বানান কতগুলো সে ভুল করছে বা করে নাই, এই জিনিসগুলো বেশি চেক করব। ওকে। আর কিছু নতুন শব্দ শেখার ভালো উপায় কি? পত্রিকা পড়া। ঐশ্বর্য যে কোনো ব্রাঞ্চে ফোন করো, উদ্ভাস ভার্সিটি ওর খর সম্পর্কে জেনে নাও, বা আমাদের ওয়েবসাইটে সব দেওয়া আছে। ভর্তি ছাড়া অ্যাড দিবে? ওইটা ভার্সিটি খ উদ্ভাস যেটা, ওটা সবার জন্যই। রচনা নিয়ে আগামী ক্লাসে কথা বলবো মেহেরিন ভাইয়া, ওটা নেক্সট ক্লাসে তোমাদের জন্য রাখছি। তোমাদের রাইটিং পার্টের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ঐশ্বর্য আমার নাম কেন নেন? আমি প্রশ্ন করি না, আরেকটা ঐশ্বর্য আছে ভাইয়া, তুমি একা নাও তো হইতে পারো, তাই না? ওর ক্যাপিটাল লেটারে লেখা ওর নামটা। একই নামে কি একজন মানুষই থাকে? আচ্ছা, তারপরে আর কেউ? হ্যাঁ দিবে, যদি দিবে ওখানে রিকোয়েস্ট পাঠাও, হয়ে যাবে। তো ভালো থাকো সবাই, সবার জন্য দোয়া শুভকামনা, কথা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।